পিচ ঢালা রাস্তায় সাইকেল ধরে বসে হাঁপাচ্ছে ইনশিতা। সাইকেল চালানোর মতো শক্তি বা ইচ্ছা আর কোনোটাই নেই তার। আর সাইকেলের চাকায় হাওয়াও শেষ হয়ে গিয়েছে। পাশের টং থেকে এক গ্লাস পানি চেয়ে ঢকঢক করে খেয়ে নিল। তপ্ত রোদের কারণে কপালে জমে থাকা ঘাম ওড়নার এক কোণা দিয়ে মুছে নিল সে। বড় বড় নিঃশ্বাস নিয়ে রাস্তার পাশের বেঞ্চে খানিকক্ষণ বিশ্রামের জন্য বসলো। তার মনে হচ্ছে এইমাত্র কোনো বাঘের খাঁচা থেকে পালিয়ে এসেছে। আসলেই তো সে এক হিংস্র মানুষের আস্তানা থেকে পালিয়ে এসেছে, সেটা বাঘের খাঁচা থেকে কম কিসে। ঘটনাটা ভাবলে গা শিউরে ওঠে তার। বিশ্রাম শেষে সাইকেলটা রেখেই এদিক ওদিক তাকিয়ে পা এগিয়ে নিল বাড়ির পথে। মিসেস জেসমিন চৌধুরী ফার্স্ট এড বক্স হাতে নিয়ে সিঁড়ি বেয়ে ছুটে চলেছে ছেলের রুমে। আলিশান এক রুমের মেঝেতে কাচের টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে। দামি ফুলদানি, ড্রেসিং টেবিলের আয়না, কাচের টেবিল, শোপিস, ট্রপিস সব কিছু খণ্ডের শেষ দেখা মিলছে ঝকঝকে সাদা ফ্লোরে। সাথে টকটকে লাল রঙের তরল পদার্থ ভেসে বেড়াচ্ছে। আফজাল চৌধুরী নিজের ছেলেকে থামাতে গিয়েও পারছে না, কারণ সে ছেলের কাছে গেলে নিঘাত নিজের জন্মদাতা বাপকে আঘাত করতে একবারও ভাববে না সে। এই মাত্রই সে কি করেছে না করেছে কিছুরই হুঁশ নেই। যেই না টিভি আছাড় দিয়ে ভাঙবে সেই সময়ই সেই ছেলের বয়সী আর একজন ছেলে সাহস নিয়ে গিয়ে তাকে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে আটকে নিল আর বলতে লাগলো, ভাই প্লিজ থাম, তুই দেখ তোর হাত পা কেটে রক্ত বের হয়ে গেছে, তোর ইনফেকশন হয়ে যাবে, প্লিজ একটু থাম। তাও যেন থামার নাম নিচ্ছে না ছেলেটি। টিভিটা শেষ পর্যন্ত আছড়েই দিল। হাতের কাছে ভাঙার মতো আর কিছু না পাওয়ায় রাগটা যেন আরো বেড়ে গেল তার। জড়িয়ে ধরে থাকা ছেলেটির দিকে অগ্নিদৃষ্টিতে তাকাতেই ছেড়ে দিল সে। তারপর রাগে গজরাতে গজরাতে বিছানায় গিয়ে বসলো। বসেই বড় বড় নিঃশ্বাস ফেলতে লাগলো। পুরো রুম জুড়ে নিস্তব্ধতা। সেই নিস্তব্ধতার মধ্যেই ছেলেটি বড় বড় নিঃশ্বাস রুমকে এক ভয়ঙ্কর পরিবেশের পরিণত করেছে। মনে হচ্ছে কোনো সিংহ গজরাচ্ছে, আর রুমের অন্যান্য লোকেরা সেই সিংহের গুহায় ভয়ে না চাইতেও দাঁড়িয়ে আছে। ছেলেটির চোখ অসম্ভব রকমের লাল হয়ে রয়েছে। ফর্সা মুখটাও লাল বর্ণ ধারণ করেছে। ঘাড়ের রগ ফুলে উঠেছে। মুখ দিয়ে কিছু একটা বিড়বিড় করছে। বাম হাত দিয়ে নিজের চুল টেনে ধরে রেখেছে। মিসেস জেসমিন দৌড়ে গিয়ে ছেলেটির কাটা হাত ধরে ব্যান্ডেজ করতে নিলে ছেলেটি এক টানে হাত সরিয়ে নেয়। মিসেস চৌধুরী বলল, জেহের বাবা আমার, তুই বিশ্বাস কর দরজাটা আমরা কেউ খুলিনি। মেয়েটি কিভাবে পালালো সেটাও জানি না আমরা, হয়তো সে বারান্দা দিয়ে পালিয়েছে। জেহের গজরে ওঠে। সেট আপ মিসেস চৌধুরী, বারান্দার দরজা দিয়ে কখনোই পালানো সম্ভব নয়। বারান্দার নিচে গার্ডরা বলেছে যে বারান্দার বেয়ে কেউ নামেনি, সো আমাকে মিথ্যা বলার আগে ভেবে নেবেন। আর রুমে সিফা কিভাবে ঢুকলো, ও কেন ওই মেয়েটার জামা পরেছিল, আই অ্যাম ড্যাম শিওর কেউ ওকে পালাতে সাহায্য করেছে। আর ও পালিয়ে যাবেই বা কোথায়, সেই ফিরতে তো হবেই এই জেহের চৌধুরীর কাছেই। শেষের কথাটা জেহের বাঁকা হেসে দাঁতের দাঁত চেপে বলল। জেহেরের সমবয়সী ছেলেটা জিহাদ। জিহাদ গিয়ে মায়ের হাত থেকে ওষুধের বক্সটা নিয়ে জেহেরের হাত ব্যান্ডেজ করতে লাগলো। জেহের হাত সরাতে গিয়েও সরালো না। তার মাথায় ঘুরছে অন্য চিন্তা। কিছুক্ষণের মধ্যেই জেহের অনুভব করলো তার দু চোখের নিদ্রা ভর করছে। চোখ দুটো বন্ধ করে ঢলে পড়ল নিদ্রার রাজ্যে। জেহেরকে ঠিক মতো বিছানায় শুয়ে উঠে দাঁড়ালো জিহাদ। জেহেরের অজান্তেই সে ঘুমের ইঞ্জেকশন পুশ করে দিয়েছিল। মিসেস জেসমিন একটি দীর্ঘশ্বাস ফেললেন, যেই শ্বাসের মিশে আছে কষ্ট, বেদনা আর সন্তানের ভালোবাসা না পাওয়া হাহাকার। পরিচারিকাকে রুমটা পরিষ্কার করার দায়িত্ব দিয়ে রুম থেকে বেরিয়ে যাচ্ছিলেন, তখনই রুমে প্রবেশ করে শিফা। মিসেস জেসমিন এক পলক শিফার দিকে তাকিয়েই আচমকা চর বসিয়ে দিলেন তার গালে। ঘটনার আকস্মিকতায় আফজাল সহ জিহাদ দুজনেই চমকে উঠল। শিফা কিছু বলতে নিবে তার আগেই তাকে থামিয়ে মিসেস জেসমিন বলতে লাগলেন,
ওই মেয়েটাকে পালাতে তুই সাহায্য করেছিলি, তাই না? আর ওর জামা পরে এমনভাবে সেজেছিলি যাতে জেহের তোমাকে ওই মেয়েটা মনে করে, তাই তো? আর তোমাকে কতবার বারণ করব যে জেহেরের সামনে না আসতে? তোমার সাহস কি করে হয়? তোমাকে সহ্য করতে পারে না জেহের, সেটা তো ভালো করেই জানো। তাও জেহেরকে রাগানোর মতন কাজ করো কেন তুমি? আজ যদি ওই মেয়েটাকে পালাতে না দিতে তাহলে হয়তো জেহের এত রেগে যেত না, আর না নিজের ক্ষতি করত। বেয়াদব মেয়ে কোথাকার! লজ্জা থাকলে আর কখনোই জেহের কেন এই বাড়িতে আসবে না তুমি। শিফা মাথা নিচু করে আছে আর মিসেস জেসমিন ক্রমশ রাগে উত্তেজিত হয়ে যাচ্ছে। জিহাদ তাড়াহুড়ো করে মিসেস জেসমিনকে ধরে বলল, মম, তুমি এখন আর কথা বলো না, তোমার প্রেশার বেড়ে যাচ্ছে, রুমে যাও প্লিজ। আফজাল চৌধুরীকে ইশারা করতে তিনি মিসেস জেসমিনকে ধরে জোর করে রুমে নিয়ে যেতে লাগলেন। মিসেস জেসমিন আর আফজাল চোখের আড়াল হতেই শিফা রেগে তাকালো জিহাদের দিকে। অথচ জিহাদ নির্বাক। সে ছোট্ট নিঃশ্বাস ফেলে জেহেরের রুম ত্যাগ করলো। পিছন পিছন শিফাও তাকে অনুসরণ করে। বারান্দায় পাতা ছোট চেয়ারটিতে বসে অন্ধকার আকাশে তাকিয়ে আছে ইনসিতা। পুরো নাম ইনসিতা আফাফ রোজ। রোজ নামটি তার মামার দেওয়া হলেও কেউ এই নামে ডাকে না। জন্ম সদরে রোজ উল্লেখিত থাকলেও সকলের কাছে তা অদৃশ্য। সকলের কাছে নাকি রোজ নামটা বিদেশি বিদেশি লাগে, তাই সকলেই ইনসিতা বলে ডাকে। অথচ ইনসিতার কাছে রোজ নামটাই সবচেয়ে প্রিয়। কিন্তু আফসোস, কেউ রোজ বলে ডাকে না। কাঁধে কারো হাতে ছোঁয়া পেতেই আখি জোড়া মেলে তাকালো ইনসিতা। দেখলো তার বেস্ট ফ্রেন্ড নয়নিকা চিন্তিত বদনে তার দিকে তাকিয়ে আছে। কি হয়েছে জিজ্ঞাসা করতেই মাথা না নাড়িয়ে কিছুই হয়নি বলে নয়নিকা উল্টো ভ্রুটি উঁচু করে ইনসিতাকে জিজ্ঞাসা করলো, তোর কি হয়েছে সেটা বল। আমার আবার কি হবে? দেখ, ভমিতা আমার একদমই পছন্দ না, সেটা তুই জানিস। আমাকে দেখলে যে কিনা ঝগড়া মারামারি শুরু করে দেয়, সে আর চুপচাপ মানা যায়? আর তুই নাকি রুমে এসে কিছু না খেয়ে বসে আছিস, কারোর সাথে নাকি ঠিকমতো কথাও বলছিস না। কি হয়েছে বলবি? আরে নয়ন, কিছুই হয়নি, আমার মাথাটা একটু ধরেছিল শুধু, তাই আর কি। দেখি তো, তুই বলবি নাকি আমি আমার কায়দা অবলম্বন করে কথা বের করব? জবাবে কিছুই না বলে চুপ করে রইল ইনসিতা। নয়নিকা নাছর বান্দা, সে কথা বের করেই ছাড়বে, তার থেকে বরং নিজেই বলে দেওয়াটা ভালো। আর এমনিতেও ইনসিতার মনে অজস্র কৌতূহল জমা হয়ে আছে। সেই কৌতূহলকে মেটাতে হলেও নয়নিকাকে সবটা বলা দরকার। নয়নিকার হাত ধরে টেনে আর একটা চেয়ারে বসিয়ে দিল সে। শূন্য তাকিয়ে মনে করতে লাগলো আজ সকালে ঠিক কি কি ঘটেছিল তার সাথে। সকালবেলা ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে সাজছিল ইনসিতা। পরনে কালো শাড়ি, হাতে কালো চুড়ি, চোখে কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক। একদম সিম্পল সাজ যাকে বলে। আজ ভার্সিটির সকলেই মিলে পিকনিকে যাওয়ার প্ল্যান ছিল, তাই সেই শাড়িটাকেই বেছে নিল। এছাড়া আর কোনো জামাও ছিল না তার। বাবাকে বলতেও পারছে না সে, বাবার কাছে বাড়তি টাকা নেই সে জানে। গত মাসের কারেন্ট বিল পর্যন্ত বকেয়া আছে, আর টিউশনি টাকাটাও বাজারের খরচ করে ফেলেছে। শাড়িটা বাবা 1 বছর আগে কিনে দিয়েছিল, কোনোদিন পরেনি সে। আজকে পরার জন্য উপযুক্ত সময় ভেবে পরে নিল। পিকনিক শেষ করে বিকেলে ফেরার পথে তার সহপাঠী অনু এসে বলল, ইতু শোন, একটা কাজ করতে পারবি? কি রে, কিছু বলবি? একটা কাজ করতে পারবি? কি? জেবাদের বাসায় গিয়ে এই ব্যাগটা জেবাকে দিয়ে দিস প্লিজ। ও চলে গিয়েছে আর এই ব্যাগটাও আমার কাছে ভুলে রেখে গিয়েছে। এখানে নাকি ওর কিসের ইম্পর্টেন্ট জিনিস আছে। তাহলে কালকে দেখা হলেই দিয়ে দিস। আমিও ভেবেছিলাম, তবে জেবা এখন ফোন করে বলেছে ব্যাগটা ওদের বাসায় দিয়ে যেতে। আর আমি তো এখন অরুণের সাথে উল্টো পথে যাব, আর কাউকে পাচ্ছিও না। তাই তুই যদি একটু দিয়ে আসিস
প্লিজ। অনুর মিনতি ভরা দৃষ্টি উপেক্ষা করতে পারল না ইনশিতা। আচ্ছা ঠিক আছে, দিয়ে আসবো, কিন্তু ওর বাসাটা কোন পথে? আমি তো আগে কখনো যাইনি। অনু জেবার বাসার অ্যাড্রেস বলে দিয়ে ব্যাগটা ইনশিতার হাতে ধরিয়ে কৃতজ্ঞতার গলায় বলল, অনেক 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 ধন্যবাদ ঋতু। মেনশন নট। ঠিকানা অনুযায়ী সেই পথে হাঁটা দিল ইনশিতা। এই রাস্তায় আগে কখনো আসেনি সে। রাস্তার পাশে বিশাল বড় গেটের সামনে দাঁড়িয়ে আছে ইনশিতা। হাঁ হয়ে গিয়েছে তার মুখ। গেটটা এত বড় যে ভেতরের ঘরের টিকিটাও দেখা যাচ্ছে না। গেটের দুপাশে নিচ থেকে বেয়ে ওপরে উঠেছে লতানো গাছ। তার মধ্যে ফুটে রয়েছে শুভ্র সাদা অপরাজিতা। পুরো গেট জুড়ে সাদা অপরাজিতা যেন গেটের সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। তার পাশে বেশ বড় সড়ো একটি নেম প্লেট লেখা চৌধুরী মহল। জেবা আর সহপাঠী হলেও পড়ালেখা ছাড়া আর কোনো কথা হয় না তার, এমনকি ভালো করে চেনেও না তাকে। গেটের কাছে যেতে দারোয়ান হাত দিয়ে আটকে ধরল তাকে। কাকে চাই? মানে আসলে জেবা চৌধুরীর বাড়ি তো এটা, তাই না? ওর সাথে দেখা করতে এসেছি। দারোয়ান ইনশিতাকে দাঁড় করিয়ে রেখেই কাকে যেন ফোন দিল। 2 মিনিট পর ইনশিতাকে ভেতরে যাওয়ার জন্য গেট খুলে দিল। বড় গেট পেরোতেই ইনশিতা অবাক বিস্ময়ের তার মুখ হা থেকে এত বড় হা হয়ে গিয়েছে। সে কি স্বপ্ন দেখছে? চোখ দুটোকে একবার দুহাত দিয়ে কষলে নিল। না, কোনো স্বপ্ন নয় এটা। নির্মম নিস্তব্ধ পরিবেশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশাল এক অট্টালিকা। এই রকম বাড়িগুলো সে টিভিতে দেখেছে। সামনাসামনি যে দেখবে এটা হয়তো আশাও করেনি। গেট থেকে ঘরে যাওয়ার জন্য সুদীর্ঘ কঙ্কর বিছানো রাস্তা। ঘরের দেয়াল জুড়ে সাদা রং করা। শিল্পী যেন নিজের সবটা ভালোবাসা উজাড় করে তৈরি করেছে ঘরটা। ঘরের বেশ খানিকটা অংশের দেয়ালের জায়গায় কাঁচ দিয়ে আটকানো। কাঁচ দিয়ে ভেতরটা কিছু কিছু দেখা যাচ্ছে। ঘরটার চারপাশে ফুল গাছ দিয়ে জড়ানো। রাস্তার দুপাশে সবুজ ঘাসের ঢাকা বড় এক উঠান। উঠোনের এক পাশে বেতের সোফা, টেবিল সুন্দরভাবে পাতানো, আর এক পাশে বড় একটি দোলনা। উঠোনের কোনায় ছোট্ট একটি ঘর দেখা যাচ্ছে। পুরো উঠোনের চারপাশে গাছের ছড়াছড়ি, যার ফলে কিছুটা ছায়ায় কিছুটা বিকেলের রোদে ঢেকে আছে পুরো বাড়িটা। ইনশিতা ধীর পায়ে প্রবেশ করলো ঘরের ভেতরটায়। মেন দরজা ঠেলে ভেতরে ঢুকতেই আর এক দফা চমকালো ইনশিতা। শুনশান নীরবতা ছেয়ে আছে পুরো ঘর। এত বড় প্রাসাদের মতো বাড়ি, অথচ কারো দেখা মিলছে না। বেশ ভাবালো ইনশিতাকে। চোখ বুলিয়ে একবার দেখে নিল পুরো ঘরটাকে। মেন দরজা থেকে নামার সময় চওড়া দুটো সিঁড়ি দিয়ে নামতে হয়। বিশাল বড় ড্রয়িং রুমের মাঝখানে বড় বড় সাদা রঙের সোফাগুলো তার কাছে নতুন ঠেকলো। সে তো কাঠের 4 পায়া সোফা দেখেছে, অথচ এই সোফাগুলো মনে হচ্ছে পুরোটাই ফোম দিয়ে ঢাকা আর কিছুটা নিচু হয়ে সবটা ফ্লোরের সাথে মিশানো। তার ওপর রয়েছে ফোমের কুশন। ওপরের দিকে চোখ নিতেই দেখলো বিশাল বড় ঝাড়বাতি। দুপাশে সোফার মাঝখানে একটি কাচের টি টেবিলের কাচটি তাদের আয়নার থেকেও ঝকঝকে পরিষ্কার। কিছুটা মনক্ষুণ্ণ হলো ইনশিতার। সোফার ঠিক কিছুটা দূরে এক পাশ দিয়ে বেয়ে উঠেছে সিঁড়ি। ওপরের তলার চারপাশ দিয়ে কাচের রেলিং দিয়ে বেঁধে রাখা। ড্রয়িং রুমের ডান সাইডে রান্নাঘর দেখে ইনশিতা ভাবলো তাদের দুটো রুম একত্র করলেও এই রান্নাঘরটার সমান হবে কিনা। রান্নাঘরটা ঠিক কিছুটা দূরে অবস্থান করছে কাচের বড় ডাইনিং টেবিল। চেয়ারগুলো কেমন রাজকীয় সাজে সজ্জিত রয়েছে। সোফার কাছে এসে ডাইনিং টেবিলের পর্যবেক্ষণ করতে চোখ গেল ঘরের আরেক পাশটায়। ডাইনিং টেবিলের পাশে আরো পুরো ডাইনিং রুমের সামনাসামনি অর্ধেক দেয়ালটা কাচে ঢাকা, অথচ ওপরের থেকে নিচে পর্যন্ত পুরোটাই কাচ। কাচের পাশটাতে আরো কয়েকটা চেয়ার রাখা। বাহির থেকে আসা প্রাকৃতিক আলো পুরো ডাইনিং রুমে আলোকিত প্রায়।
সাথে রয়েছে বাতাসের ছুটোছুটি, কাজ ভেদ করে ওপাশে রয়েছে বড় সুইমিং পুল, তাতে নীল প্রাণী ঢেউ খেলে যাচ্ছে। সুইমিং পুলের পাশে ফুলের বাগান, সেখানে কসমস ফুল ছাড়া আর কোনো ফুলই চিনল না সে, নিশ্চয়ই বিদেশি ফুল। উপরতলাটাও নিশ্চয়ই আরো সুন্দর করে সাজানো। এই বাড়িটা একদিন ঘোরা সম্ভব নয়, 2 দিন তো নিশ্চিত লাগবে। আর মনে মনে ভাবলো ভালোই হয়েছে অনুর কথা শুনে এখানে এসে, না হলে এত সুন্দর একটি বাড়ি কি তার চোখে পড়তো? ইস, তার যদি এমন একটা ঘর থাকতো। এইসব ভাবতে ভাবতে ইনশিতার মনে হলো কেউ তাকে ডাকছে। পেছনে ফিরে দেখলো জেবা হাসি মুখে দাঁড়িয়ে আছে। উজ্জ্বল শ্যামলা মেয়েটার মুখ থেকে যেন সৌন্দর্য উপচে পড়ছে। জেবা এগিয়ে আসলো। কেমন আছো ঈশিতা? অনু আমার ফোন করে বলে দিয়েছিল যে তুমি আসছো। তোমার মূল্যবান সময় নষ্ট করছি আমি, তাই না? এই জন্য সত্যিই আমি সরি। আসলে ব্যাপারটাতে আমার অনেক জরুরি কিছু কাগজ আর জিনিস ছিল যেগুলো আজকে লাগতো। ইনশিতা হাসি মুখে জবাব দিল, সরি বলার কিছুই নেই, আর আমার বাসার রাস্তাটাও প্রায় কাছাকাছি। যদিও ইনশিতার বাসার রাস্তা একদমই বিপরীত, তবুও মিথ্যা বলে দিল। জেবা ব্যাগটা নিয়ে ইনশিতাকে বসতে বলে চলে গেল। ইনশিতা সোফায় বসতেই তলিয়ে যেতে সামলে নিল। বাপরে, কি নরম সোফা, একদম মাখনের মতো নরম যাকে বলে। সোফাতে বসেই চোখ গেল কিছুটা দূরে টি টেবিলে। সেখানে রাখা হয়েছে অনেকগুলো কালো গোলাপ। ঠোঁটে ফুটে উঠল মুচকি হাসি। কালো গোলাপ খুব পছন্দের তার। এগিয়ে চলল গোলাপ নিতে, কয়েকটা গোলাপ কানের পেছনে গুজে দিল। হঠাৎই মনে হলো পেছন থেকে কোনো পুরুষালী গম্ভীর কণ্ঠ কেউ কিছু বলল। ইনশিতাকে দেখে কথা বলা ব্যক্তিটি বিড়বিড়িয়ে বলে উঠল, রোজ, ব্ল্যাক রোজ, মাই ব্ল্যাক কুইন। ইনশিতা ভ্রুকুচকে পিছনে ফিরে তাকালো। সিঁড়ির গোড়ায় ব্ল্যাক শার্ট আর ব্ল্যাক ড্যানিম জিন্স পরিহিত একটি স্মার্ট ছেলে দাঁড়িয়ে আছে। আকর্ষণীয় ফিগার যাকে বলে। সুদর্শন ছেলেটি ফর্সা মতন শরীরে কালো রঙের শার্টটি ফুটে উঠেছে। আয়াতাকৃতির চোখে এক ধ্যানে চেয়ে আছে তার দিকে। মসৃণ চুলগুলো কপালে ছড়িয়ে ছিটিয়ে আছে। ফর্সা গালে খোঁচা খোঁচা দাড়ি, গোলাপি রঙা ঠোঁটে কিছু একটা বিড়বিড় করছে। যেহেতু সিঁড়ি নিচে নামতেই চোখ গেল কালো গোলাপ রাখা চেয়ারটির দিকে, যেখানে একটি মেয়ে ফুলগুলো নিয়ে কিছু একটা করছে। পিছনে ফিরেছিল বিধায় মেয়েটির সামনের অংশ দেখতে পায়নি সে। পরনে কালো শাড়ি। মেয়েটা একটু এদিক ফিরতেই চোখ আটকে গেল তার। হৃৎপিণ্ডের স্পন্দন দ্রুত গতিতে চলতে লাগলো। শ্যামলা রঙের মেয়েটির মায়াবী চোখে কাজল ল্যাপটল, কালো কানে কালো গোলাপ গুজে রাখা, ঠোঁটে এক চিলতে হাসি, হাতের কাচের চুড়িগুলো ঝনঝন করছে। ধারালো তার গায়ের গরম। কালো গোলাপ মাথায় দেওয়ায় মেয়েটিকে আরো বেশি মায়াবী লাগছে। অনেক মেয়ে সে দেখেছে, তবে কখনো এমন লাগেনি তার। তাহলে এই মেয়েকে এত ভালো লাগছে কেন তার কাছে? তার মাথায় হঠাৎ আসলো এই মেয়েটি কই, তাই ব্ল্যাক কই। কথাটি মাথায় আসতেই জের ঠোঁটে হাসি ফুটে উঠলো, মৃদু হাসি। বিড়বিড় করে কথাটি বলল সে। তখনই মেয়েটি পিছনে ফিরল আর জেহের হাসি থামিয়ে দেখতে লাগলো তার ব্ল্যাক কুইনকে। তার মধ্যেই চেপা আসলো, হাতে চায়ের কাপ নিয়ে। জেহেরকে লক্ষ্য করলো না সে। ঈশিতাকে দেখে চোখ বড় বড় করে বলতে লাগলো, ওয়াও, ইউ লুক সো বিউটিফুল ইনশিতা। আমি তো চোখ সরাতেই পারছি না তোমার দিক থেকে। বেশ লজ্জা পেল ঈশিতা। লজ্জায় তার গাল রাঙা হয়ে গেল। জেবা বুঝতে পেরে হেসে বলল, থাক থাক, লজ্জা পেতে হবে না। এখন এখানে বসো, আমার সাথে একটু গল্প করো। সোফায় এসে বসলো তারা। রিয়াজকে বলছি ঈশিতা, আমি যদি ছেলে হতাম না তাহলে তোমাকে এক্ষুনি তুলে নিয়ে গিয়ে বিয়ে করতাম। এই একটি কথায় ঈশিতা লজ্জায় রাঙাবতী হলেও ওপাশে কেউ রাগে দপ করে জ্বলে উঠল। জেহের ঘাড় কাত করে এক হাতে নিজের চুলগুলো টেনে ধরলো। চোয়াল শক্ত হয়ে গেল ক্রমশই। রাগে বড় বড় নিঃশ্বাস ফেলছে। সে ছাড়া অন্য কেউ তার ব্ল্যাক কুইনকে বিয়ের কথা কেন বলবে? হোক সে ছেলে বা মেয়ে।
কেন অন্য কেউ তাকে সুন্দর বলবে? একমাত্র জেহের ছাড়া অন্য কেউ তাকে কিচ্ছু বলবে না। তার এই সুন্দর সাজ অন্য কেউ দেখবে না। না না, কেউ না, কেউ না। ইনসিতার হঠাৎ মনে হলো কেউ তাকে হাত ধরে টেনে দাঁড় করিয়ে দিয়েছে। হাত ধরা ব্যক্তির দিকে তাকাতেই চমকে উঠল সে। ঘাড় কাত করে লাল চোখ নিয়ে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে জেহে। চোখ দিয়ে মনে হচ্ছে আগুনের লাভা বের হচ্ছে। এই ভয়ঙ্কর দৃষ্টিতে ইনসিয়ার অন্তরাত্মা কেঁপে উঠল। জেহের তার হাত ধরে টেনে নিয়ে যেতেই থেমে গেল। ঘাড় ঘুরিয়ে পিছনে ফিরে দেখলো জেবা ইনসিয়ার অপর হাত ধরে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। জেবা জেহেরের এই রূপ দেখে ভয় পেলেও সাহস নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি করছো জেহের ভাইয়া? তুমি ওকে কোথায় নিয়ে যাচ্ছ? ছেড়ে দাও ওকে, এখন বাসায় যাবে। রাগ আরো বেড়ে গেল জেহের। একে তো তার ব্ল্যাক কুইনের হাত ধরে রেখেছে, তার উপর তাকে ছেড়ে দিতে বলছে। সে ছাড়া তার ব্ল্যাক রোজকে কেন অন্য কেউ টাচ করবে? সে কেন ছাড়বে তার রোজকে? ও কোথাও যাবে না, শুধু তার কাছেই থাকবে। যে বা ইনসি তার হাত না ছাড়ায় জেহের আচমকা গরম চায়ের কাপ নিয়ে জেবার হাতে ঢেলে দিল। গরম চা হাতে পড়তেই মুহূর্তেই ইনসিয়ার হাত ছেড়ে চিৎকার দিয়ে উঠল জেবা। ইনসিয়াও এমন ঘটনায় হতবাক। ইনসিয়া জেহের হাত ছাড়া দিয়ে ছাড়িয়ে জেবার জন্য দৌড়ে পানি আনার জন্য যেতেই আবার নিজের হাতকে শক্ত হাতের মুঠায় আবিষ্কার করলো। ইতিমধ্যে জিবার চিৎকারে মিসেস জেসমিন, জিহাদ আর শিফা উপস্থিত হয়। জেহের এই অবস্থা দেখে জেসমিন তাড়াতাড়ি গিয়ে বরফ পানি নিয়ে আসলো। জিহাদও দৌড়ে ওষুধের বক্স নিয়ে আসতে গেল। ইনসিয়া জিহাদ আর শিফাকে খেয়াল করলো না। জেহের ইনসিয়ার হাত টেনে নিয়ে যেতে লাগলো। ইনসিয়া ভয়ে কান্না করে দিয়েছে। কি করছেন আপনি? হাত ছাড়ুন। ইনসিয়া কোনো কথাই জেহেরের কানে পৌঁছাচ্ছে না। মিসেস জেসমিন তা খেয়াল করলেন। জেহের, কি করছিস কি তুই? মেয়েটাকে নিয়ে কোথায় যাচ্ছিস? তার কথাতেও কর্ণপাত করলেন না জেহের। ইনসিয়া হাত ছাড়াতে চাইলে জেহের আরো শক্ত করে হাত চেপে ধরলো। এতে করে ইনসিয়ার কম দামি কাঁচের চুড়িগুলো ভেঙে গেল। ব্যথা আর ভয়ে কান্না করতে গিয়ে কথা বলতে বের হচ্ছে না। জেহের সিঁড়ি দিয়ে এক প্রকার টেনে হিঁচড়ে তার নিজের রুমে নিয়ে গিয়ে ইনসিয়াকে ঢুকে দরজা আটকে দিল। ইনসিয়া আরো বেশি ভয় পেয়ে গেল। না জানি জেহের এখন তার সাথে কি করবে। সর্বদা ছেলেদের থেকে 10 হাত দূরে থাকতো সে, আর আজ একটা বিশাল রুমে বন্দি, তাও একটা অচেনা ছেলের সাথে। ভয়ে হাত পা থরথর করে কাঁপতে লাগলো। যে কেউ দেখলে তাকে মির্কি রোগী ভেবে ভুল করবে। জেহের এগিয়ে এসে ইনসিয়ার দুবাহু ধরে ঝাঁকালো। এতক্ষণে ইনসিয়া খেয়াল করলো জেহেরের চোখের মনি কালচে নীল। এই প্রথম সে কারো নীল চোখের মনি দেখলো। জেহের হঠাৎ তাকে শক্ত করে জড়িয়ে ধরলো। হঠাৎ জড়িয়ে ধরা ইনসিয়া ভয়ে শক্ত হয়ে জমে গেল যেন। এই ছেলে পাগল নাকি? এমন আচরণ করছে কেন? একে তো জীবনেও দেখেনি সে, এই প্রথম দেখেছে। তার মধ্যে এমন ভাবে জড়িয়ে ধরেছে যাতে ইনসিয়ার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। তার মনে হচ্ছে তার শরীরের সকল হাড্ডিগুড্ডি ইতিমধ্যে ভর্তা হয়ে গিয়েছে। ইনসিয়া কম্পিত কণ্ঠে কোনো রকমে বলল, আমায় ছেড়ে দিন প্লিজ। আমি আপনার কি ক্ষতি করেছি যে এভাবে জাতা কলের মতো পিষে মেরে ফেলছেন? ব্যথা লাগছে, ছাড়েন প্লিজ। এইটুকু বলতেই যেন দম ফুরিয়ে গেল ইনসিয়া। ব্যথার কথা শুনে জেহের আলগা করে ধরলো ইনসিয়াকে। আলগা হতেই ইনসিয়া জেহেরকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে রেগে বলল, আপনি কি পাগল? এভাবে আমাকে হুট করে এখানে আনার মানে কি? আর জেবাকেই বা চা ছুঁড়ে মারলেন কেন? ও তোমাকে টাচ করেছিল, আর আমার কাছে তোমাকে আনার সময় আটকেও ছিল। আমাকে তোমার কাছ থেকে কেউ দূর করার চেষ্টা করলে তাকে আমি এমনি ছেড়ে দেব নাকি? দাঁত কিরমির করে বলল জেহের, আপনাকে আমি চিনি না, জানি না, আর না আপনি আমাকে চেনেন। অচেনা একটা মেয়ের হাত ধরা, তাকে জড়িয়ে ধরা, এগুলো কি ধরেন অসভ্যতাম? ম্যানারলেস কোথাকার। জেহের দাঁতের দাঁত চেপে রাগ আটকালো। এই প্রথম সে কারোর উপর রাগ দেখালো না। বাকি সময়
রাগ উঠলে কাউকে ছাড়ে না সে, এমনকি নিজের পিতা মাতাকেও না। সে তার রোজের ওপর রাগ দেখাবে না, একদমই না। তাকে ভালোবাসে সে, খুব 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 ভালোবাসে। দেখুন, আমাকে যেতে হবে, বাবা মা অপেক্ষা করছে আমার জন্য, প্লিজ যেতে দিন আমায়। যাওয়ার কথা শুনে আবারও রাগ চাপলো জেহেরের মাথায়। তার রোজ তার কাছে থেকে চলে যাওয়ার কথা বলছে। না না, সে কিছুতেই যেতে দেবে না। কাঁপা কাঁপা স্বরে বলল, তুমি কোথাও যাবে না রোজ, আমার কাছে থাকবে সব সময়, আমার চোখের সামনে। এই কথাটা বারবার করে বলতে লাগলো সে, আর নিজের চুলের পেছনের দিকে টেনে বিড়বিড় করতে লাগলো। এদিকে ইনসিয়া হা হয়ে গিয়েছে। এই ছেলে কিভাবে জানলো তার নাম রোজ? এই নামে তাকে কেউ ডাকে না, আর না এখানকার কেউ জানে। কি বললেন আপনি? কি নামে ডাকলেন? অবাক শুনে জানতে চাইলো ইনসিয়া। রোজ, আমার ব্ল্যাক রোজ, তো তুমি শুধু আমার রোজ, আমার। কি যাতা বলছেন? আমি আপনার হতে যাব কেন? আর আমার নাম কি করে জানলেন? তোমার নাম মানে? রোজ আমার নাম। ইনসিয়ার কথা শুনে আবারও রাগ লাগলো জেহেরের। রোজ যদি ওর নাম হয়, তার মানে আরো অনেকে তাকে এই নামে ডাকে, আর এই নাম শুধুমাত্র জেহেরের দেওয়া। এই নামে অন্য কেউ কেন ডাকবে? কেন? আবারও গিয়ে ইনসিয়ার বাহু শক্ত করে ধরলো। ইনসিয়ার চোখ বন্ধ করে ব্যথা সহ্য করলো। এই ছেলের হাতে এত শক্তি কোথা থেকে আসে? কি খায়? ইনসিয়ার কানে দাঁত কটমট করে শিশিয়ে বলল, তোমার নাম রোজ হলে এই নামে আরো অনেকেই ডাকে, তাই না? এই নামে কেউ ডাকতে পারবে না তোমায়, কেউ না, একমাত্র জেহের চৌধুরী ছাড়া। জেহেরের কথায় পুরো শরীর কেঁপে উঠল ইনসিয়ার। এমন ভয়ঙ্কর ভাবে কেউ কথা বলে, আর তার নাম যার ইচ্ছা সে ডাকবে, একমাত্র এই ছেলে ডাকবে কেন তার নাম? আশ্চর্য। আর সে ভালোভাবে বুঝে গিয়েছে এই জেহের ছেলেটা মানসিকভাবে অসুস্থ, সাইকো একটা, না হলে এমন আচরণ কোনো স্বাভাবিক মানুষ করতে পারে না। জেহের আবারও বলতে লাগলো, এখান থেকে যাওয়ার কথা চিরতরে ভুলে যাও রোজ, কোথাও যেতে পারবে না তুমি উইদাউট মাই পারমিশন। রোজ নামে ডাকা ইনসিয়ার প্রথমে ভালো লাগলো। তার ইচ্ছে ছিল কেউ না কেউ যাতে তাকে রোজ বলে ডাকে। পর মুহূর্তে আগের আর পরের কথা শুনে রাগের সাথে ভয় জেগে ধরলো তাকে। সে কোথায় যাবে না যাবে সেটাই বেয়াদব ছেলেকে কেন বলবে? তুমি বাধ্য রোজ, কারণ আমি তোমায় ভালোবাসি। আই লাভ ইউ মাই ব্ল্যাক কুইন। ইনসিয়া কানে ফিস ফিস করে বলল জেহের। ইনসিয়ার শরীরে ভয়ের একটা ঠান্ডা শিহরণ বয়ে গেল। আমি যেহেতু তোমাকে ভালোবাসি, সেহেতু তুমি আমায় ছেড়ে কোথাও যেতে পারবে না। যা কিছুই করো না কেন, সব কিছুতে আমার পারমিশন নেবে, আমার কথা মতো চলবে তুমি। কারো সাথে দেখা করতে হলেও আমার পারমিশন নেবে, ইভেন তোমার বাবা মায়ের সাথে দেখা করার জন্যও। ইনসিয়া যা ভেবেছিল তা আসলেই ঠিক। এই ছেলেটা 100% সাইকো, তাতে কোনো সন্দেহ নেই। আর কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে সে সবসময় তো ভালোবাসার মানুষটার স্বাধীনতার কোনো বাধা দেয় না, উল্টো প্রায়োরিটি বেশি দেয়। অথচ এই ছেলেটা সম্পূর্ণ বিপরীত। এটা কোনো মতেই ভালোবাসে না, কিন্তু এখন এর থেকে কোনো মতেই জোর করে ছাড়া পাওয়া যাবে না, তাই বুদ্ধি দিয়ে সরতে হবে। কিছুটা দম ছেড়ে বলল, আচ্ছা আচ্ছা, বুঝেছি। এখন আমার খুব খিদে পেয়েছে, আপনি কি একটু খাবার ব্যবস্থা করতে পারবেন? জের অস্থির হয়ে বলল, তোমার খুব খিদে পেয়েছে তাই না? আমি এক্ষুনি খাবার পাঠাতে বলছি। না না, তোমার জন্য আমি নিজ হাতে খাবার বানিয়ে আনবো। তুমি এই খানটায় বসো রোজ, আমি না আসা পর্যন্ত এক পাও নড়বে না, একদমই না। বলেই রুমের বাইরে যেতে লাগলো। যেতে গিয়ে দেখে হঠাৎ পিছনে ফিরল। পিছনে ফিরতেই ইনসিয়ার মুখ চুপসে গেল। হঠাৎ কি মনে করে পিছনে ফিরল আবার। জেহের এসে দুহাতে ইনসিয়ার এইটুকুনি মুখটা ধরে কপালে চুমু খেয়ে চলে গেল। চলে যেতেই ইনসিয়া রেগে শাড়ির আঁচল দিয়ে কপালটা ঘষে ঘষে মুছতে নিল, যেন কপালে কালি দিয়ে কেউ মেখে দিয়েছে, আর সে সেটা ঘষে ওঠাচ্ছে। ইনসিয়া দ্রুত করে দরজা খুলে পালিয়ে যেতে ধরল। তখনই তার মনে হলো দরজাটা আটকানো। শিট!
মাথার প্রাণে পানি ঢেলে দিল সাইকোটা। বারান্দা দিয়েও নামার কোনো উপায় নেই। নিচে কতগুলো গন্ডারের মতো গার্ড পাহারা দিচ্ছে, এখন কি করে পালাবে সে? ধুর, এসব ভাবছিল তখন দরজা খোলার ক্ষীণ শব্দ কানে এলো তার। দেখলো সেই জেহের ছেলেটি, তার সাথে একটি মেয়ে। জেহেরকে দেখে ভয় জেগে দৌড়লো আবার তাকে। তবে ইনসিয়া চরম অবাক হলো যখন দেখলো জেহের ছেলেটি চোখে চশমা আর পরনে অন্য কাপড়, আর চোখ মুখ একদম শান্ত। মেয়েটি ইনসিয়ার কাছে এসে তাকে এক সেট জামা দিয়ে বলল পাল্টে নিতে। ইনসিয়াও তাই করলো। ওয়াশরুমে গিয়ে কয়েক সেকেন্ড চেঞ্জ করে আসলো আর দেখলো মেয়েটি জেহেরের জিহাদ নামে ধরে ডাকছে। আশ্চর্য, এটা কি জেহের নয়? জেহের তো ইনসিয়াকে দেখে এত শান্ত থাকে না। সে জেহেরের মতো দেখতে ছেলেটিকে কিছু বলতে নিল। আপনি? তখন জিহাদ তাকে থামিয়ে বলল, আমি জানি এখন তোমার মনে প্রশ্ন চলছে, কিন্তু এখন কোনো প্রশ্নের উত্তর দেওয়ার সময় নেই। তুমি এই মুহূর্তে চলে যাও, ভাই যে কোনো মুহূর্তে চলে আসবে গো। এই ছেলেটির কণ্ঠ জেহেরের থেকে কিছুটা মাত্র ভিন্ন। জেহেরের কণ্ঠে গম্ভীরতা মেশানো, আর এই ছেলের কণ্ঠে রয়েছে চঞ্চলতা। চেহারা শান্ত হলেও কণ্ঠে প্রচুর চঞ্চলতা প্রকাশ পায়। আর জেহেরের চেহারাও যেন গম্ভীর, তেমন কথাবার্তা। তবে জেহেরকে গম্ভীর্যপূর্ণ চেহারাটাই বেশি মানিয়েছে। ইনসিতা কিছু না ভেবেই দরজা ডিঙিয়ে চলে যায়। সিঁড়ির কাছে যেতেই দেখলো জেহের রান্নাঘরে অ্যাপ্রন পরে কিছু একটা করছে। ইনসিতা মাথায় কিছুই ঢুকছে না। উপরে জেহের, আবার নিচেও জেহের, কি হচ্ছে এসব? আপাতত এসব কিছু চিন্তা বাদ দিয়ে তাকে আগে এখান থেকে বের হতে হবে। তবে রান্নাঘর থেকে পুরো ড্রয়িং রুম দেখা যায়, আর সেখান দিয়েই তাকে যেতে হবে। পরক্ষণেই মনে হলো সে তো অন্য একটা জামা পরে আছে। ওড়নাটা দিয়ে মুখটা ভালোভাবে ঢেকে নিল। ব্যাস, এখন জেহের তাকে চিনবে না। ইমতিয়াজ চুপি সারে জেহেরের সামনে দিয়ে বেরিয়ে বাড়ি থেকে বের হয়ে আসলো। বাড়ি থেকে বের হতেই রাস্তায় ধারে সাইকেল নজরে আসলো। সেটা নিয়েই সে চলে আসে বর্তমানে। এবার বুঝেছিস কাহিনীটা? আমি জেবাকে কিছুটা হলেও চিনতাম, কিন্তু ওর যে ভাই আছে সেটা জানতাম না। আর আমার কিন্তু তোর মতোই মনে হচ্ছে এই জেহের ছেলেটা আসলেই সাইকো, অস্বাভাবিক একটা ছেলে। এর নিশ্চয়ই কোনো সমস্যা আছে। পাগল হবে, আর পাগলের সাথে সংসার করলে লাইফ পুরো হেল হয়ে যাবে। আর কি মনে হয় জানিস, জেহেরের মতো দেখতে ছেলেটা বোধ হয় তার ভাইটাই হবে। হড়বড় করে বলল নয়নিকা। ইনসিতা অন্ধকারে আকাশের দৃষ্টি নিবন্ধন করে রেখেছে। হয়তো। একটা জিনিস বুঝলাম না আমি, জেহের ছেলেটা তোকে দেখেই হঠাৎ এমন করলো কেন? তোকে তো আগে কখনো দেখেনি, তাই না? আমি তো তাকে কখনোই দেখিনি, আর তিনি এমনটা কেন করলো সেটা আমি কি করে বলবো? ছোট্ট একটা দীর্ঘশ্বাস ছেড়ে নয়নিকা বলল, আসলেই তো, তুই বা কিভাবে বলবি? সাইকো তো, তাই মনে হয় তোর সৌন্দর্য দেখে মাথা আউলিয়া গেছে। ইনসিয়া নয়নিকাকে আলতো ধাক্কা দিয়ে হেসে বলল, দূর। আচ্ছা বাদ দে, এটা ক্ষণিকের দুঃস্বপ্ন ভেবে ভুলে যা। সেই রাতে আর এই বিষয় নিয়ে কোনো কথা হলো না তাদের মধ্যে। দুজনেই বারান্দায় বসে এটা সেটা নিয়ে বলল, হাসাহাসি করে রাত পার করলো। ভোর হতে এখনো বেশ খানিকটা দেরি। নিঝুম রাতে দূর থেকে কোনো এক নাম না জানা পাখির ডাক থেকেই কানে ভেসে আসছে। সকলেই ঘুমে আচ্ছন্ন, শুধু ঘুম নেই জিহাদ আর সিফা। ডিভানে বসে আছে জিহাদ, দুই হাত জোর করে থুতনির নিচে রেখে বাইরে তাকিয়ে আছে জিহাদ। শান্ত চোখের মনির দৃষ্টি আটকে আছে বারান্দায় গোলাপ ফুলের গাছটিতে। লাল গোলাপটিতে শিশির জমতে শুরু করেছে, আর শিফা আইস ব্যাগ মাথার পেছনে চেপে ধরে আছে। সিফা জিহাদের ফুফাতো বোন, কিছুদিন হলো এখানে এসে রয়েছে। এখানে আসার সবচেয়ে বড় কারণ হলো জেহের অস্বাভাবিক সেটা জেনেও জেহেরের পিছন পড়ে আছে, আর সেটা একটাই কারণ, টাকা। জেহের আর জিহার যমজ ভাই, কয়েক মিনিটের বড় ছোট শুধু। জেহের বড়, তাই জিহাদ ছোট।
তবুও জাহেরকে জিহাদের ভাই বলে ডাকে। তাদের দেখে সকলেই তালগোল মিলিয়ে ফেলবে কে জাহের আর কে জিহাদ। তবে পরবর্তীতে জিহাদ আর জাহেরকে পার্থক্য করতে সহজ হয়ে যায়, কারণ জিহাদ চোখে চশমা পরে আর তার চোখের মণি কালো। অপরদিকে জাহের চশমা ব্যবহার করে না আর তার চোখের মণিও কালচে নীল। জিহাদের চোখ এমনকি চেহারাও সবসময় শান্ত হাস্যোজ্জ্বল থাকে, যার বিপরীত জাহের গম্ভীর। আর জাহেরের শান্ত চোখ দুটো দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে। তার চোখগুলো এমন ভয় পাওয়ার মতো, জাহের কারো সাথে মিশে না, কথা একদম বলে না, এমনকি হুহাস করেও না। যেই কথাটা ভালো লাগবে বা প্রয়োজনীয় মনে করে সেটারই উত্তর দিবে। এছাড়া অস্বাভাবিক আচরণ তো আছেই, যদিও এই তার অস্বাভাবিকতার পেছনে অনেক বড় একটা কারণ আছে। এর জন্য তাকে বিশেষ মেডিসিন দেওয়া হয়, তাও জাহেরের অজান্তে। অথচ দিন দিন তার অস্বাভাবিক আচরণ বাড়তেই থাকে। কথায় কথায় হুটহাট রেগে যায়, ভাঙচুর করে। জাহেরের এই অস্বাভাবিকতার কারণে আফজাল এবং জেসমিন ডক্টর দেখাতে চাইলে জাহের রাগে গিয়ে বাধা দেয়। সে কোনো ডক্টর দেখাতে চায় না, বাইরের কেউ তাকে বিভিন্ন প্রশ্ন করুক, মেডিসিন দিক, এইগুলো একদমই অপছন্দ করে সে। শত চেষ্টার পরও ডক্টরের কাছে নিতে পারেনি তাকে। একবার শুধু ডক্টরের কাছে নিতে পেরেছিল, তাও অচেতন অবস্থায়। তখন ডক্টর কিছু মেডিসিন দিয়েছিল। তারপর থেকে মেডিসিনগুলো জাহেরের অজান্তে তাকে খাওয়ানো হয়। আর সেই দায়িত্ব নিয়েছে জিহাদ। একমাত্র জিহাদের ওপরেই রাগ কম দেখায় জাহের। দুই ভাই মিলে নিজেদের বিজনেসের পরিচালনা করে। জাহের কাজের বেলা একদম পারফেক্ট সব কাজ করে। বিজনেসের সকল কাজ বুদ্ধিমত্তা দিয়ে সকলের থেকে এগিয়ে আছে সে। এই কারণে তাদের বিজনেসের সবসময় টপে থাকে। কাজের বেলা হেয়ালি বাড়তি কথা একদমই পছন্দ না তার। অফিসে গিয়ে সবসময় কাজে ধ্যান দিয়ে থাকে। কাজে যদি কোনো রকমের ব্যাঘাত ঘটে তাহলে অস্বাভাবিক আচরণ শুরু হয়ে যায় তার। সেখানেই রাগারাগি করে সকল রাগ স্টাফদের ওপর ঝাড়ে, যার কারণে কাজের ব্যাঘাত ঘটে তাকে তো সে ছাড়েই না। এই কারণে অফিসের সকলেই ভয় পায় তাকে। এমনকি মিটিংয়ে গিয়েও কারো সাথে কুশল বিনিময় না করেই কাজের কথা শুরু করে দেয়। মিটিংয়ের উপস্থিত সকলেই সেই সময়ে ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দেয়, কারণ একটু 19-20 হলেই সে তার দুনিয়ায় টিকবে কিনা সেটা নিশ্চয়তা নেই। ঘরে সকলেই তাকে ভয় পায়, এমনকি তার বাবা আফজাল চৌধুরীও। আর জিহাদ সকলের সাথে হাসি খুশি থাকে। জিহাদের থেকে জাহেরের ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স বেশি, আর এই জন্যই শিফা জাহেরের পেছনে পড়ে আছে। জিহাদকেও সে নিজের করত, কিন্তু জিহাদের অ্যাকাউন্টে টাকা জাহেরের চেয়ে কম হওয়ায় সে জিহাদের পেছনে লাগেনি। কিন্তু জাহেরের কাছে যেতে ভয় পায় সে। একবার তো জাহেরের হাতে একটু টাচ করায় তাকে গলা চেপে ধরেছিল। ভাগ্যিস সেদিন সকলের কাছেই ছিল বলে বেঁচে গিয়েছিল। এরপর থেকে সে আর জাহেরের ধারে কাছে যায়নি। অশ্লীল জামা কাপড় পরে দূরের থেকে জাহেরকে আকর্ষণ করার চেষ্টা করে, কিন্তু জাহের তাকে দেখলেই কিছু না কিছু ছুঁড়ে মারেই। তাকে চোখের সামনে সহ্য করতে পারে না জাহের। আজ যখন ইনশিতাকে আটকে রেখে জাহের খাবার বানাতে গিয়েছিল, তখন জিহাদ গিয়ে ইনশিতাকে ছাড়ানোর ব্যবস্থা করে, কারণ সে জানে তার ভাইয়ের সাথে কেউ কখনোই ভালো থাকতে পারবে না। তার ভাইয়ের যেটা একবার পছন্দ হয় সেটা নিজের করেই রাখে, কাউকেই দিতে চায় না, একদম বন্দি করে রাখে জিনিসটা। আর এটা তো একটা মানুষ কখনোই কারো বন্দিনী হয়ে থাকতে চাইবে না নিশ্চয়ই। ইনশিতাকে ছাড়ানোর সময় শিফাও সেখানে উপস্থিত হয়ে যায়। ইনশিতাকে অন্য ড্রেস পরিয়ে বের করে নিজে ইনশিতার শাড়িটা পরে জাহেরকে ইমপ্রেস করার কথা ভাবে শিফা। ইনশিতা বেরিয়ে যাওয়ার পর কোনো রকমে ইনশিতার শাড়িটা পরে অপেক্ষা করতে থাকে জাহেরের। আর জিহাদকে বলে বাহির থেকে দরজা আটকিয়ে যেতে। জিহাদ একবার না করলেও পরে কি ভেবে সে দরজা আটকে চলে যায়। শিফার ধারণা ইনশিতার মতো সাজলে তাকে গ্রহণ করবে জাহের। জাহের খাবার নিয়ে রুমে গিয়ে দেখে রোজ উল্টো দিকে ফিরে আছে। তবে তার খটকা লাগলো যে রোজের চুল কোমর পর্যন্ত, আর এখন পিঠের অর্ধেক মাত্র।
ভ্রু কুঁচকে সামনে এগিয়ে গিয়ে রোজের কাঁধে হাত রাখতে গিয়েও সরিয়ে নিল। রাগান্বিত দৃষ্টিতে ছদ্মবেশী রোজের দিকে একবার তাকিয়ে নিয়ে শোপিস দূর থেকে ছুঁড়ে মারল একদম মেয়েটির মাথা বরাবর। হঠাৎ মাথায় আঘাত লাগায় শিফা চিৎকার দিয়ে পেছনে ফিরলে জাহেদ দাঁতে দাঁত চেপে বলল, তোমার সাহস কি করে হয় আমার রুমে ঢোকার? আর তুমি আমার রোজের শাড়ি কেন পরেছো? আর আর আমার রোজ কোথায়? রোজ কোথায়? তুমি রোজ? চিৎকার করে রোজকে ডাকতে লাগলো আর পুরো রুমের প্রতিটা কোণে খুঁজতে লাগলো। তারপর হুট করে শিফার দিকে ফিরল সে। শিফা তখনও মাথায় হাত দিয়েছিল। চোখে আগুন ঝরিয়ে জাহের বলল, তুই আমার রোজকে পালাতে সাহায্য করেছিস তাই না? আমার থেকে দূরে সরিয়েছিস তুই, ইউ বাস্টার্ড। বলে হাতের কাছে ছোট্ট ফুলদানিটা ছুড়ল। আর একটুর জন্য সেটা চোখে লাগেনি, কারণ জিহাদ এসে টান মেরে শিফাকে সরিয়ে দিয়েছিল। অবস্থা বেগতিক দেখে শিফা তৎক্ষণাৎই রুম ছেড়ে পালালো। আর তখনই জাহের ভাঙচুর শুরু হয়ে যায়। তার রোজ তার থেকে পালিয়েছে। সে রাগ গিয়ে পড়ে রুমের প্রত্যেকটা জিনিসের ওপর। জাহেরকে ইনজেকশন দেওয়ায় সে গভীর ঘুমে মগ্ন। জেবা সেই বিকেলের ঘটনার পর থেকে ভয়ে নিজের রুম থেকেও বের হয়নি। নিস্তব্ধতার চাদর ছিঁড়ে জিহাদের কণ্ঠস্বর হুঙ্কারের মতো আওয়াজ তুলল, এইখানে বসে কি করছো শিফা? গিয়ে ঘুমিয়ে পড়ো। ভাবছি। খানিকটা ভ্রু কুঁচকে এলো জিহাদের। থুতনি থেকে হাত না সরিয়েই বলল, কি? যে জিহাদ আমাকে একদম সহ্য করতে পারে না, তার ভাইয়ের কাছেও ঘেঁষতে দেয় না, দেখলেই বাড়ি ছেড়ে চলে যেতে বলে, সেই জিহাদ আজ আমাকে তার ভাইয়ের রুমে থাকতে কোনো বারণ করছে না, আবার আমাকে দেখেও কোনো বাড়তি কথা বলছে না। ইজ নট ইট সো স্ট্রেঞ্জ? উত্তর না দিয়ে থুতনির থেকে হাত সরিয়ে কিছুটা গা এড়ানোর মতো করে বসলো জিহাদ। শান্ত দৃষ্টিতে একবার সিফার দিকে তাকিয়ে আবার সামনে তাকালো। অন্ধকারকে দূরে ঠেলে ভোরের সূর্য নিস্তব্ধ আলো ছড়িয়ে উদ্ধিত হয়েছে। নীল আকাশের লালচে আভায় ছেয়ে গেছে। কিছুক্ষণ পরে জাহেরের জ্ঞান ফিরবে। তখন কি হবে? এই মেয়েটার জীবন নরকে পরিণত হতে আর বেশি দেরি নেই। তার কপালে কি আছে একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ জানে না। হিংস্র জানোয়ারের গুহায় হয়তো তার ঠাঁই হবে শেষ পর্যন্ত। সকালে মিষ্টি রোদ ইনশিতার মুখে পড়তেই আড়মোড়া ভেঙে উঠে বসলো সে। পাশে ঘুমিয়ে আছে নয়নিকা, কেমন গুটিসুটি মেরে ঘুমাচ্ছে। মুচকি হেসে চাদর টেনে নয়নিকার গায়ে দিল। নিজের গায়ে চাদর সরিয়ে দিয়ে বেশ বড়সড় একটা হাই তুলে বারান্দায় গিয়ে দাঁড়ালো ইনশিতা। তারপর লম্বা একটা নিঃশ্বাস নিল। আজ তার কাছে বেশ ফুরফুরে লাগছে, মনে হচ্ছে হাওয়ায় উড়ে বেড়াচ্ছে। মনটাও কেমন ফ্রেশ ফ্রেশ লাগছে। কতদিন পর এত ভালো লাগছে জানা নেই তার। কালকের ঘটনাটাও হঠাৎ করেই মাথা থেকে বেরিয়ে গিয়েছে। রান্নাঘরে গিয়ে মায়ের সাহায্যে রুটি ভাজি তৈরি করে নিল। বাবা আর নয়নিকাকে ডেকে নাস্তা করাতে বসিয়ে দিল। নয়নিকা খেতে না চাইলে জোর করে বসিয়ে দিল ইনশিতা। ইনশিতার বাবা মিজান হোসেন বললেন, ইতুমা, তুই কি আজ ভার্সিটিতে যাবি? হ্যাঁ বাবা, যাবো তো। তোর চাচিমা আজকে আসবেন বলেছিল, তিনি তোকে নিয়ে কয়েকদিন তার কাছে রাখতে চান। কিন্তু বাবা, আমি ওখানে গিয়ে থাকলে আমার ক্লাস মিস হয়ে যাবে। আর তোমাদেরকে দেখে রাখবে কে বলো? মায়ের বাতের ব্যথা বেড়ে যাচ্ছে, আর তোমারও তো ডায়াবেটিক্স বেড়ে গেছে তাই না? এখন আমি তোমাদের এই অবস্থায় রেখে কি করে থাকবো বলো? তার মাঝেই নয়নিকা রুটি ছিঁড়তে ছিঁড়তে বলল, ইতু, আমি আছি না। আমাকে কি আঙ্কেল আন্টি নিজের মেয়ের মতো দেখে না? তুই যতদিন না আসছিস ততদিন আমি আঙ্কেল আন্টির খেয়াল রাখবো। তুই চিন্তা করিস না, নিজেকে একটু সময় দে। ভার্সিটির পর টিউশন, ঘরের কাজ, তোর বাবার দোকানের হিসেব, এগুলো নিয়েই তো থাকিস। খাটুনি তো আর কম করিস না। এবার একটু ঘুরে বেরিয়ে আয়। নয়নিকার কথায় মাইশা বেগমও সম্মতি দিলেন। হ্যাঁ রে মা, একটু ঘুরে বেরিয়ে আয়। তোর চাচির কাছে থাকলে তোর কোনো কিছুরই অভাব হবে না। তিনি তো তোকে অনেক ভালোবাসেন।
আর আমাদের কথাও চিন্তা করিস না, নয়ন মা তো আছে, ওই সামলে নেবে। মা, যা মা, আর না করিস না। শত অনুরোধের পর রাজি হলো ইনশিতা। ভার্সিটির কয়েকটা ক্লাস করে এসে চাচি আসলে তার সাথে চলে যাবে। বাবা একটা কথা বলার ছিল। বল মা। আমি কয়েকটা জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করব ভাবছি। মিনাজ অবাক হয়ে বললেন, সে কি রে, তাহলে তোর পড়াশোনার কি হবে? পড়াশোনার জায়গাতেই থাকবে, পার্ট টাইম জব করব আর কি। অনার্সটা ভালোভাবে শেষ হলেই অন্য কোনো ভালো একটা চাকরি খুঁজবো ভাবছি। এভাবে পড়াশোনা, জব, টিউশনি একসাথে চালালে রে তুই আরও বেশি হিমশিম খাবি। না না, চাকরির কোনো দরকার নেই, এখন পড়াশোনা শেষ হোক তারপর। কিচ্ছু হবে না বাবা, আমি ম্যানেজ করে নিব। আর এখন টাকাটাও অনেক দরকার, চারদিকে এত ধার দেনা, এসব শোধ করতে হবে তো, তাই না? তোমার দোকান আর টিউশনিতে কতই বা টাকা আসে বলো তো? এখন চাকরি করাটাই শ্রেয়। মিনাজ হোসেন নিশ্চুপ থেকে সম্মতি দিলেন। আসলেই তো এখন টাকার অনেক দরকার। এই ছোট্ট মেয়েটার কাঁধে কত দায়িত্বের বোঝা। নিজের কষ্ট চেপে কি সুন্দর হাসি মুখে সয়ে যাচ্ছে সব। তিনি নিজেও তো একটু সান্ত্বনা দিতে পারছেন না মেয়েকে। মেয়ের মুখ দেখলেই তার বুকটা হু হু করে কেঁদে ওঠে। তার মেয়ের জীবনে কি একটু সুখ আসবে না? কবে সে একটু চিন্তাবিহীন জীবন কাটাবে? ছোট একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন মিজান। ক্লাস শেষ করে বাড়ির পথে রওনা দেয় ইনশিতা আর নয়নিকা। বাবা একটু আগেই ফোন করে বলেছেন তার চাচিমা এসে গেছেন। ভার্সিটির রাস্তার মোড়ে আসতেই থমকে গেল ইনশিতা। চোখ দুটো বড় বড় হয়ে গেল। মনে হচ্ছে এক্ষুনি বেরিয়ে আসবে। কালকে ঘটনাটা আবার মাথাচাড়া দিয়ে উঠল তার। ঈশিতাকে পাশে না পেয়ে নয়নিকা পিছন ফিরে দেখলো চোখ বড় বড় করে দাঁড়িয়ে আছে। বিরক্তি নিয়ে বলল, উফ, ছাতার মাথা, চোখগুলো আলুর মতো করে দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি চল বই, আমার ক্ষুধা লাগছে। তবুও কোনো নড়াচড়া হলো না ঈশিতার। হুশ আসতেই দ্রুত পাশের দোকানের পিছনে লুকালো। ঈশিতার কর্মকাণ্ডে অবাক না হয়ে পারল না নয়নিকা। এমন করছে কেন ইতু? কিছু জিজ্ঞেস করতে নিবে তার আগেই নয়নিকাকে টেনে দোকানের আড়ালে নিয়ে চুপ থাকতে ইশারা করলো ঈশিতা। ঈশিতার মুখ ঘেমে ঘাম ঝরছে। ফিসফিস করে বলল, আমি শেষ দোস্ত, আমি শেষ। আরে কি হইছে, এমন করতেছিস কেন? বলবি তো। ওই পাগলটা এদিকে এসেছে। আমি শেষ এবার না জানি কি করে। কোন পাগল? তোর সাথে আবার কে কি করবে? আরে তোকে কালকে বললাম না জেবার বাড়ির কথা, ওই জেহের পাগল ছেলেটার কথা। সেই জেহের এখন এখানে। কি করব আমি এখন? উনি যদি কিছু করে, আমাকে যদি আবার নিয়ে যায়। ঈশিতা ক্রমশ অস্থির হয়ে পড়ছে। নয়নিকাও এবার চোখ বড় বড় করে বলল, ওই সাইকোটা? দাঁড়া দাঁড়া, দেখে নে একবার। নিকা দোকানের পাশ থেকে বেরিয়ে এলো। নয়নিকাকে থামাতে যেও পারল না ঈশিতা। হাত পা কাঁপছে তার। এই পাগলটা এখানে কেন এসেছে? তার খোঁজে নয় তো? নয়নিকা রাস্তায় আসতেই দেখে ভার্সিটির গেটের ঠিক কিছুটা দূরে সাদা মার্সিডিজ গাড়ি দাঁড় করানো। তার সামনে দাঁড়িয়ে আছে সুঠাম দেহের অধিকারী একজন সুপুরুষ। মনে হচ্ছে এদিক ওদিক কাউকে খুঁজছে। নয়নিকা হা হয়ে আছে। এত সুন্দর একটা ছেলে কিনা পাগল, নাকি এটা সেই ছেলে? নয়নিকা ফিরে জোর করে ঈশিতাকে ধরে রাস্তায় আনলো। দোস্ত, এটাই সেই ছেলে? ঈশিতা দেখলো জেহেদ ছেলেটি এদিক ওদিক কাউকে খুঁজে আর মাথার পেছনে চুল টেনে ধরে বিড়বিড় করছে। মুখে বিরক্তি আর রাগের ছাপ স্পষ্ট। কি রে বল? আরে হ্যাঁ, এটাই সেটা। ছাড় আমারই কচু, দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। নয়নিকা অবাক হয়ে বলে, আমার বিশ্বাস হয় না, এই ছেলে পাগল। ইয়ার, হি ইজ সো সুইট অ্যান্ড হ্যান্ডসাম। ঈশিতার ইচ্ছে করছে এখনই নয়নিকার কোথাও চুবিয়ে মারে। এই ছেলেটা যতটা না সুন্দর ততটাই ভয়ঙ্কর, একেবারে ভয়ঙ্কর সুন্দর। সেটা যদি একবার নয়নিকা উপলব্ধি করতে পারতো তাহলে শান্তি পেত ঈশিতা। নয়নিকা আবারও বলল,
তুই কেন যে এই ছেলেটার থেকে পালালি রে? ইস, এমন সুইট কিউট ছেলেকে কেউ হাতছাড়া করে নাকি? তুই তোর সুইট টক ঝালকে দেখ, আমি গেলাম। ঈশিতা যেতে চাইলে নয়নিকা যেতে দেয় না, জোর করে আটকে রাখে। আর জেহেরে সৌন্দর্যের গুণগান গেয়ে চলছে। ঘুম থেকে উঠেই জেহের গোপনে ঈশিতার খোঁজ চালালো। সমস্ত তথ্য হাতে পেয়েই সে সবার আগে ভার্সিটি যাওয়ার সিদ্ধান্ত নিল। ভার্সিটি গিয়ে দেখলো সকল স্টুডেন্ট বেরিয়ে আসছে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরও যখন পেল না, তখন তার রাগে মাথা ফেটে যাওয়ার উপক্রম। বিড়বিড় করে বারবার বলছে, আমার কাছ থেকে কোথাও পালাতে পারবে না রোজ। আমি মুক্তি না দিলে তুমি কখনোই মুক্তি পাবে না। তখন হঠাৎ চোখ যায় তার রাস্তার মোড়ে, যেখানে তার রোজকে দেখতে পায়, আর সাথে একজন মুখ খা করে থাকা মেয়েকে। রোজকে দেখা মাত্রই জেহেরের চোখে মুখে খুশির ঝিলিক দিয়ে ওঠে। কিন্তু সেই মুহূর্তটা উবে যাবে যখন দেখলো রোজের পাশের মেয়েটা তার রোজের হাত চেপে ধরে আছে। আরো বেশি রেগে যায় জেহের। তার রোজের হাত চেপে ধরার শাস্তি তো ওই মেয়েটাকে দিবেই, তবে আগে তার রোজকে নিজের কাছে নিয়ে আসতে হবে। সে এগিয়ে যায় তার রোজের দিকে। ঈশিতা আচমকা লক্ষ্য করলো জেহের তার দিকে তাকিয়ে আছে, আর একটু পর এগিয়ে আসছে। বুকের ভিতর ভয় জেঁকে ধরছে। এখন কি করবে সে? কিছু না ভেবেই নয়নিকাকে ধাক্কা দিয়ে হাত ছাড়িয়ে নিয়ে দৌড় দেয়। ঈশিতাকে দৌড় যেতে দেখে আর সময় নষ্ট করে না জেহের। সেও সমান্তারে দৌড়ায়। তাকে যে করেই হোক তার রোজকে ধরে তার কাছে আনতে হবে, যে করেই হোক। একটা গলির মাঝখান দিয়ে ঈশিতা দৌড়াচ্ছিল। দৌড়াতে দৌড়াতে পেছনে লক্ষ্য করে দেখলো তার বেশ খানিকটা পেছনে জেহেরও দৌড়ে আসছে। আটকে উঠল ঈশিতা। জেহেরের দৌড়ের সাথে সে তো পারবে না, তার সে ভালো কোথাও লুকিয়ে পড়া। যেই ভাবা সেই কাজ। গলির একটা ঘরের মধ্যে লুকিয়ে পড়লো। চিপা চাপা গলির মধ্যে জেহেরের দৌড়েতে বেশ বেগ পেতে হলো। গলির মোড় পাল্টাতেই দেখলো তার রোজ কোথাও নেই। সামনে পেছনে সব জায়গায় দেখলো, তাও পেল না। তা না পেয়ে হিংস্র বাঘের মতো গর্জন করে উঠলো। সামনে থাকা কাঠের ড্রামে জোরে একটা লাথি মেরে ভেঙে ফেললো। কপালের রগ ফুটে উঠেছে। গচাতে গচাতে চিৎকার করে বলল, এখন পালাতে পারলেও ভবিষ্যতে আর পারবে না রোজ। অল্প সময় আছে তোমার হাতে, যত পারো উড়ে নাও, তারপর আমার কাছেই বন্দি হয়ে থাকতে হবে তোমার। জেহেরের গর্জে ওঠা কণ্ঠে এমন কথা শুনে ঈশিতার ভয়ে বুক কেঁপে উঠল। এই জেহেরের হাতে একবার পড়লে তার পুরো জীবন নরক বানিয়ে দিবে। এখন কোনো রকমে বাসায় গিয়ে চাচিমার সাথে এই শহর ত্যাগ করলেই বাঁচবে সে, এর আগে নয়। জেহের চলে যাবার পর ঈশিতাও লুকিয়ে চলে আসে বাড়িতে। এসেই তাড়া দিতে থাকে চাচিমাকে। ঈশিতার বাবা তো অবাক। এই সকালেই তো মেয়েটা যেতে চাইছিল না, এখন আবার হঠাৎ করে যাওয়ার জন্য উঠে পড়ে লাগলো কেন? আর মেয়েটাকে দেখেও মনে হচ্ছে অনেক ভয় পেয়েছে। ঈশিতার মাথায় হাত রেখে বললেন, কিছু কি হয়েছে মা? চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? ঈশিতা হাসার চেষ্টা করে বলল, কিছুই হয়নি বাবা, কি কি নিব সেই চিন্তায় আছি, তাই হয়তো এমন দেখাচ্ছে। ঈশিতা মনে মনে বলল, আমি তোমাকে কিছুই বলতে পারবো না বাবা, ক্ষমা করে দিও। কালকের আর আজকের ঘটনা বললে তুমি অনেক টেনশন করবে, যা আমি চাই না। ঈশিতার বাবা আর কিছু বললেন না, তবে মনে খচখচ রয়ে গেল। চাচিমা তো ঈশিতাকে পেয়ে অনেক খুশি। নিজের মেয়ে নেই বলে ছোটবেলা থেকে ঈশিতাকেই মেয়ের মতো করে আদর করছে। চাচিমার সাথে রওনা হলো ঈশিতা। নয়নিকার সাথেও দেখাটা হলো না তার। দীর্ঘ 2 ঘন্টার পথ পাড়ি দিয়ে শেষ পর্যন্ত পৌঁছালো তারা। ঈশিতার চাচিমা উচ্চ মধ্যবিত্ত, কিছুটা বড়লোকও বলা চলে। একটাই ছেলে তার, ইঞ্জিনিয়ারিং পড়ছে, পাশাপাশি ছোটোখাটো চাকরিও করছে। টাকা পয়সা যদিও কমতি নেই, তার শখের বসে চাকরিটা করে। নাম রাফেদ। বাবা আর্মি থেকে রিটায়ার্ড হয়েছেন 4 বছর। ছিমছাম দোতলা একটা বাড়ি, নিচতলা ভাড়া দেওয়া। ঘরের ভেতরে সব কিছুই পরিপাটি করে গোছানো। ঈশিতাকে একটা রুমে থাকতে দেওয়া হলো। রফিদ বাসায় নেই, সন্ধ্যায় আসবে। ঈশিতা ফ্রেশ হয়ে বাবাকে ফোন করে কথা বলে নিল। নয়নিকাকে ফোন করতেই নাম্বার বন্ধ পেল। রাতে অনেকবার ফোন করে নিবে ভেবে ঘুমিয়ে পড়ল সে। বড্ড ক্লান্ত এখন। সন্ধ্যায় ঘুম ভাঙলো কারো চেঁচামেচির আওয়াজে। ঈশিতা ঘুম থেকে উঠে ডাইনিংয়ে যেতেই দেখতে পেল রাফিদ চিল্লাচিল্লি করছে। কারণ তার মা তাকে না বলে এতদূর পর্যন্ত কেন গিয়েছিল? রাফিদকে একটাবার ইনফর্ম করলেই তো পারতো। সেটা না করাতেই সে চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে।
তার কাকিমা ব্যস্ত তাকে থামাতে। তোমাকে কতবার বলেছি কোথাও গেলে আমাকে বলবে, আমি নিয়ে যাব। একা একা কেন যেতে গেলে? কোনো বিপদ আপদ হলে? কিছু তো হয়নি তাই না? এখন থাম না বাবা। ঈশিতা খেয়াল করে বলল, আমি ছিলাম তো ভাইয়া, কোনো সমস্যা ছিল না। ঈশিতাকে রাফিদ কিছু বলতে নিবে তার আগেই থেমে গেল। কিছুক্ষণের জন্য হার্টবিট মিস করলো সে। ঘুম জড়ানো কণ্ঠ, ঘুমো ঘুমো চোখ, ফোলা গাল, এলোমেলো চুলের ঈশিতাকে দেখে রাফিদের হৃদস্পন্দন থমকে যাওয়া প্রায়। কাঁধের জামাটা ঠিক করে নামালো, যার ফলে পুরো কাঁধ উন্মুক্ত হয়ে আছে। কানের লতি গরম হয়ে গেল রাফিদের, মাথা ঝিমঝিম করতে লাগলো। চাচির ডাকেই তার ঘোর কাটলো। এটা তো ঠিকই বলেছে, এখন রাগ করিস না তো, মাত্র এসেছিস, গিয়ে ফ্রেশ হয়ে আয়। আর তুইও তো কিছু না খেয়ে আসিস, এসে খেয়ে নে, আমি রান্নাঘরেই আসি। এই বলে চলে গেল হাসনা বেগম। ঈশিতা গিয়ে রাফিদের সাথে কুশল বিনিময় করলো। কেমন আছো ভাইয়া? আগে তো আমাদের বাসায় যেতে, আর এখন তো অমাবস্যার চাঁদ হয়ে গেছো। এরকম আরও অনেক কথা বলতে লাগলো ঈশিতা, আর রাফিদ মাথা নিচু করে হ্যাঁ করতে লাগলো। একটু পরেই ফ্রেশ হতে যাবে বলে দ্রুত চলে গেল। খানিকটা অবাক হলো ঈশিতা, তবুও কিছু বলল না। সকলে খাবার খেতে বসে পড়ে। খাবার মাঝেই ঈশিতার ফোন বেজে ওঠে। স্ক্রিনে তুহিন নামটা ভেসে উঠলে হাসি মুখে রিসিভ করে ঈশিতা। তুহিন নয়নিকার ভাই, ইন্টারে পড়ে। ওপাশ থেকে তুহিনের কথা শুনতেই মুখ কালো হয়ে গেল তার। আতকে উঠল ঈশিতা। ঈশিতার ফোন কানে নিয়ে বলল, কি রে পুচকু, কেমন আছিস? হঠাৎ এখন ফোন দিলি, সব ঠিকঠাক আছে তো? ওপাশ থেকে তুহিনের ক্রন্দনরত আওয়াজ শোনা গেল। নয়ন, আপুকে পাওয়া যাচ্ছে না। আপু কলেজ থেকে এখনো পর্যন্ত বাসায় ফেরেনি। তোমাদের বাড়িতে খোঁজ নিয়েছিলাম, কিন্তু সেখানেও নাকি যায়নি। তুহিনের কথা শুনে আতকে উঠল ঈশিতা। জাহেরকে দেখার পর সেই যে দৌড়ে এসেছিল, তারপর থেকে নয়নিকাকে দেখেনি সে, বাসাতেও যায়নি। তারপরে কোথায় গেল মেয়েটা? ভালো করে খোঁজ নিয়েছিস তো? দেখ, হয়তো কোনো ফ্রেন্ডসদের বাসায় আছে। আমি সবার বাসায় খোঁজ নিয়েছি আপু, কিন্তু কোথাও নেই। এমনকি আপুর মোবাইলটাও বন্ধ। মা বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে। বাবা শহরে নাই যে বলবো। বলেই কাঁদতে লাগলো তুহিন। এইদিকে ঈশিতার মাথা হ্যাং হয়ে গেছে। বাড়িতে না গেলে কোথায় বা যাবে? তার মাঝেই আর একটা আননোন নাম্বার থেকে কল আসে। তুহিনকে সান্ত্বনা দিয়ে ফোনটা কাটতে বলে। আননোন নাম্বারটা কিছু না ভেবেই রিসিভ করে নেয়। হ্যালো বলতে নিবে, তার আগে বিপরীত দিক থেকে পরিচিত একটি কণ্ঠ শোনা যায়। হ্যালো ইতু। ওপাশ থেকে নয়নিকার কণ্ঠ পেতে ঈশিতা উদ্বিগ্ন হয়ে বলে, নয়ন, তুই কোথায়? সকলে তোকে কত খুঁজছে জানিস? আর তোর নাম্বার বন্ধ কেন? এটা কার মোবাইল থেকে ফোন দিয়েছিস তুই? কোথায় আছিস সেটা বল। ইতু শোন, আমি এখন আমাদের পুরনো বাড়িটাই আছি। ওখানে কি করছিস? ওখানটা তো অনেক নির্জন, আর তোর কণ্ঠ এমন কাঁপছে কেন? আমি তুহিনকে বলছি, ও তোকে গিয়ে নিয়ে আসবে। কাউকে বলা লাগবে না ইতু। তোকে একটা কথা বলছি, শোন। তুই যেখানে আছিস সেখান থেকে কোথাও। হ্যালো নয়ন, কি বলি? হ্যালো। ওপাশ থেকে ফোন কাটার আওয়াজ এলো। ঈশিতা এই নাম্বারে বেশ কয়েকবার ফোন দিল, তবে কেউ তুলল না। রাফিদ সহ তার বাবা মা চেয়ে আছে ঈশিতার দিকে। ঈশিতা ঘটনাটা খুলে বলল। তার মাঝেই আবারও হঠাৎ ওই নাম্বার থেকেই ফোন আসলো। বিলম্ব না করেই ফোন তুলল ঈশিতা। ওপাশ থেকে নয়নিকা বলল, ইতু। নয়ন, তুই প্লিজ বাসায় চলে যা, আমি তুহিনকে বলছি। ইতু তুই একবার আসবি প্লিজ, পুরনো বাড়িটায় একবার আসবি। বলেই কান্নায় ভেঙে পড়ল নয়নিকা। নয়নিকা হঠাৎই কান্নায় বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। কোনো বিপদ হয়নি তো নয়নের? নয়ন, তোর কি হয়েছে বল আমায়, তুই ঠিক আছিস তো? তুই এখানে চলে আয় তো। কথাটির পরে আরও একটি কথা ফিসফিসিয়ে বলল নয়নিকা, তবে কি বলল ধরতে পারল না ঈশিতা।
তুই চিন্তা করিস না, আমি এক্ষুনি আসছি। ফোন কেটে দিল ইনশিতা। রাফিদ ভ্রু কুঁচকে বলল, কোথায় যাওয়ার কথা বলছো তুমি? আমাকে এক্ষুনি যেতে হবে ভাইয়া, আমি শিওর নয়নিকা কোনো বিপদে পড়েছে। এত রাতে কিভাবে যাবে তুমি? আমি কিচ্ছু জানি না ভাইয়া, কিচ্ছু না, এখন আমাকে যে করেই হোক যেতে হবে। বলেই হু হু করে কেঁদে দিল ইনশিতা। ইনশিতার কান্না দেখে না করতে পারে না চাচি। রাফিদকে ইনশিতার সাথে যেতে বলে। নয়নিকাদের পুরনো বাড়ির ঠিকানা পেতে সেদিকে গাড়ি এগিয়ে নিয়ে চলল রাফিদ। সারা রাস্তায় কেউ একটা কথাও বলেনি। ইনশিতা শুধু ছটপট করছিল, তার ওই নাম্বারটাকে ফোন করছিল, কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো ওই নাম্বারটা এখন বন্ধ দেখাচ্ছে। আর রাফিদ আর চোখে কয়েকবার ইনশিতাকে দেখে নিল। ইনশিতা বাহিরের দিকে তাকিয়ে থাকা জানলার কাছে ইনশিতার অবয়ব দেখে নিল রাফিদ। কান্নার কারণে চোখ দুটি ফুলে উঠেছে, মুখ লাল হয়ে গেছে। রাফিদের মনে হচ্ছে এখন বের হয়ে ভালোই করেছে, কিছুটা সময় কাটানো যাবে ইনশিতার সাথে। এছাড়া বাকি সময়টা তো তার সাথে কাটাতে হবে ইনশিতার। ভাবতেই মুচকি হাসি ফুটে উঠল তার ঠোঁটে। ইনশিতার সাথে তার বিয়ে ঠিক হয়ে আছে অনেক আগের থেকেই, যদিও এটা ইনশিতা জানে না, একমাত্র ইনশিতার বাবা মা আর তার বাবা মাই জানে। এছাড়া রাফিদও জানতো না, লুকিয়ে শুনে নিয়েছিল সে। এরপর থেকে ইনশিতাকে দেখলে নিজের মনে অন্যরকম একটা অনুভূতি উপস্থিতি টের পেত সে। এক অন্যরকম ভালো লাগা অনুভূতি, কাউকে বোঝানো যায় না সেই অনুভূতি। বুকের ভেতরে মনে হতো ধিমধাম করে বেজে উঠছে। ইনশিতাকে দেখলেই মনে হতো এই মেয়েটাকে নিজের বুকের মাঝে বেঁধে রাখবে। কেন জানি না রাফিদের মনটা বারবার কু ডাকছে। তার মনে হচ্ছে তার ইনশিতাকে কেউ তার থেকে কেড়ে নেবে। ইনশিতাকে তার কাছ থেকে নিলে তো সে পাগল হয়ে যাবে। ইনশিতাকে বড্ড ভালোবেসে ফেলেছে সে যে। নয়নিকাদের পুরনো বাড়ি এসে থামলো গাড়িটা। ইনশিতা দৌড়ে বাড়ির ভেতরটায় গেল। রাফিদও আসলো পেছনে। ধুলিময় বাড়িটা প্রায় 3 বছর ধরে খালি পড়ে আছে, কোনো সারা শব্দ নেই। অন্ধকারে ছেয়ে আছে পুরো ঘরটা, মনে হচ্ছে ভূতের বাড়িতে প্রবেশ করছে তারা। মোবাইলের ফ্ল্যাশ অন করে নেয় রাফিদ। হঠাৎ করে ইনশিতার ফোন বেজে উঠল। দেখলো ওই নাম্বার থেকেই ফোন এসেছে। উপরের কোনার রুমটায় চলে আয়। প্রচুর পরিমাণে অবাক হলো ইনশিতা। তারা যে এখানে এসেছে সেটা নয়নিকা কিভাবে জানলো, আর জানলে ডাক দিল না কেন? বিস্মিত কাটিয়ে দুজনে উপরে ওঠার জন্য ছোট্ট সিঁড়ির দিকে পা বাড়ায়। ইনশিতা ভয়ে পা কাঁপছে অনবরত। আচমকা রাফিদ ইনশিতার হাত নিজের এক হাতে মুঠোয় পুড়ে নেয়। ইনশিতা অবাক হলো, কিছু বলল না। এই ছোঁয়া যেন তাকে বলছে, ভয় পেও না, আমি আছি তো। দুজনেই কোনার রুমটার সামনে পৌঁছালে দরজাটা হাট করে খুলে যায়। ভয় পেয়ে রাফিদের হাত জোরে খামচে ধরে ইনশিতা। রাফিদ ইশারায় শান্ত হতে বলল। তার কেন যেন মনে হচ্ছে তার ইনশিতা এখনই তার কাছ থেকে দূরে সরে যাবে। হাতের বাঁধন আরো শক্ত করে চেপে ধরল সে। অন্ধকারের মাঝে হলুদ টিমটিমে স্মালো আলোয় আলোকিত হয়ে আছে রুমের মাঝখানটা। ফর্স ঝাপসা আলো, তার মাঝেই মনে হচ্ছে কেউ একজন হাত চেপে মাথা নিচু করে বসে আছে। নয়নিকা! ইনশিতা দৌড়ে গিয়ে নয়নিকাকে ধরে বলল, এই নয়ন, কি হয়েছে তোর হাতে ব্যান্ডেজ কেন? রাফিদ গিয়ে ইনশিতার পাশে দাঁড়ালো। নয়নিকা হাত ধরে কাঁদছে, কেঁপে উঠছে তার শরীর। স্মেন আলোর মাঝে আর একজন মেয়ে অবয়ব দেখতে পেল তারা। হাতের কিছু একটা বক্স হাতে দাঁড়িয়ে আছে। এটা তো জেবা। মুখটা কেমন পানসো হয়ে আছে, দেখে মনে হচ্ছে কোনো অশুভ কিছু ঘটবে, সেই আশঙ্কা ভয় পেয়ে আছে। তুমি এখানে? কি হয়েছে এখানে? জেবা কিছু না বলেই রুমের কোণার মাঝে চোখ দিয়ে তাকিয়ে রইল সেই দিকে। হলুদ স্মেন আলো রুমের কোণটা একদম অন্ধকারে ডুবে আছে, দেখা যাচ্ছে না কিছু। তবে চেয়ার দোলার আওয়াজ আসছে। ইজি চেয়ার দুলছে, কেমন অদ্ভুত আওয়াজ করে দুলছে। সেই চেয়ারে থাকা মানুষটাকে শত চেষ্টা করেও ইনশিতা দেখতে পেল না। হুট করে 2 হাতের কান চেপে ধরল ইনশিতা। রাফিদও ধরল নিজের কর্ণতার।
হারমোনিকার সুর ভেসে আসছে ওই ইজিয়ারে বসা লোকটার থেকে, তবে সুরটা অদ্ভুতের সাথে ভয়ঙ্কর। বিভিন্ন হরহর মুভিতে কয়েকবার সুর থাকে যেগুলো শুনলে ভয়ে শরীরের লোম খাড়া হয়ে যায়, শরীর শিউরে ওঠে। তেমনি এই আওয়াজটা এতটাই ভয়ানক যে ইনশিতার মনে হচ্ছে সে এখানে না আসলেই ভালো হতো। এই ধরনের গা হিম করা সুর সে সহ্য করতে পারে না একদম। এমনকি এই ভয়ঙ্কর সুরটা রাফিদও সহ্য করতে পারেনি। যদিও সে এইসব আওয়াজে ভয় পায় না, তবুও এই আওয়াজটা এমন যে ভয় পেতে বাধ্য করে। নয়নিকা, রাফিদ, ইনশিতার কানে হাত দিয়ে রয়েছে, একমাত্র জেবা ছাড়া। সে শুধু চোখ খিচে আছে। প্রায় বেশ খানিকটা সময় পর সুরটা থামলো। ইনশিতার শরীর কাঁপছে। রাফিদ দ্রুত গিয়ে ইনশিতাকে পেছন থেকে আঁকড়ে ধরলো, কারণ সে জানে এই ধরনের সুরে ইনশিতার প্যানিক হয়ে যায়, ভয়ে কান্না করে দেয়। তাই তো ছোট থেকেই কোনো হরহর মুভি দেখায় না সে, দেখলেই চিৎকার চেঁচামেচি করে। রাফিদ ইনশিতাকে শান্ত করার জন্য ইনশিতার দুই গালে হাত রেখে বলতে লাগলো, ইতু ইতু তাকাও আমার দিকে, এই দেখো না, এই ইতু। ইনশিতার শরীর কাঁপাকাঁপি যেন আরও বাড়ছে। সে কিছুতেই শান্ত হতে পারছে না। ঠিক সেই সময় ইনশিতার সামনে এসে দাঁড়ালো কালো রঙের শু পরা এক জোড়া পা। ইনশিতা মাথা তুলে তাকিয়ে দেখলো লোকটির এক হাত ছোট্ট একটি হারমোনিয়াম আর অপর হাতে প্যান্টের পকেটে ঢোকানো। লোকটির মাথার ওপরে দুলছে হলুদ লাইটটি। ইনশিতা কাঁপা কাঁপা পায়ে দাঁড়ালো। রাফিদও দাঁড়িয়েছে, সে এখনও ইনশিতাকে ধরে রেখেছে। তাদের সামনে দাঁড়িয়ে আছে জাহের। জাহেরকে দেখতেই চমকে গেল ইনশিতা, ঘাড় কাত করে তাকিয়ে আছে। চোখের দৃষ্টি ভয়ঙ্কর, মনে হচ্ছে চোখ দিয়ে আগুন ঝরবে। জাহেরকে দেখে শরীরে যেন তার শক্তি পেল না ইনশিতা, অবশ হয়ে আসতে লাগলো। রাফিদ শক্ত করে ইনশিতার শরীর নিজের দিকে ঠেসে দিয়ে দাঁড় করিয়ে দিয়ে শক্ত করে চেপে ধরলো। সামনে থাকা অচেনা এক হিংস্র চোখের অধিকারী মানুষটির দিকে আবদ্ধ তার চোখ। বিকেলে জাহের ইনশিতাকে খুঁজে না পেয়ে নয়নিকাকে তুলে এনেছিল এই বাড়িটায়। যদিও সে জানতো না যে এটা নয়নিকাদের পুরনো বাড়ি, পরে জেনেছে। নয়নিকা তো চরম রকমের অবাক। তবে নিয়ে আসার সময় সে একটু শব্দটুকু করেনি। কেন করেনি সে নিজেও জানে না। সে তখন জাহেরের মতো সুদর্শন পুরুষকে দেখায় ব্যস্ত ছিল। বাড়িটাতে এনে সর্বপ্রথম নয়নিকাকে গালে ঠাটিয়ে একটা চর মেরেছিল জাহের। সেই চরে যেন হুঁশ ফিরেনি নয়নিকার। তবে কিছুই বলতে পারছিল না, কারণ তার হাত মুখ আগে বেঁধে দিয়েছিল জাহের। তারপর ভাঙা কাঁচ দিয়ে নয়নিকার হাতে টান মেরে দিল। সেই হাতে ইনশিতাকে ধরেছিল, সেই হাতে আরও কয়েক পোজ দিল সে। নয়নিকার হাত থেকে ছটপট করে রক্ত ঝরছে। চিৎকার দিতে চেয়েও পারছে না। জাহেরের রাগ বেড়েই চলেছে। তার মাথা ঘুরছে, কেন মেয়েটা তার রোজের হাত ধরবে। এক পর্যায়ে ক্ষান্ত হয়ে থেমে গেল সে। তার রোজকে নিজের কাছে আনার জন্য নয়নিকাকে নিয়ে আসা, তাই আগেই নিজের রাগ মিটিয়ে নিল। জেবাকে ফোন করে ফার্স্ট এড বক্স আনতে বলল। জেবা আসতেই হতবাক হয়ে যায় নয়নিকাকে দেখে। জাহের ইশারা করলো নয়নিকাকে ব্যান্ডেজ করিয়ে দিতে। সেও কোনো প্রশ্ন না করে চুপচাপ নয়নিকার হাতে ব্যান্ডেজ করে দিল, কারণ কোনো প্রশ্ন করলে যদি জাহের তাকেও নয়নিকার মতো অবস্থা করে দেয় সেই ভয়ে। সে তো চিনে তার ভাইকে। তারপর নয়নিকাকে জাহের নিজের মোবাইল দিয়ে ইনশিতাকে ফোন করতে বলে। নয়নিকা অনেকবার বারণ করলে তার গালে আরও কয়টা চড় পড়ে। পুরুষালী হাতে চড় খেয়ে নয়নিকার ঠোঁট ফেটে যায়। নয়নিকার দিকে ইনশিতাকে ফোন করানোর সময় নয়নিকা বলে নিয়েছিল যাতে ইনশিতা ঘর থেকে কোথাও না বের হয়, যেখানে আছে সেখানেই থাকতে। কারণ নয়নিকা ইনশিতাকে নিজের বোনের মতো ভালোবাসে, আর সে চায় না জাহেরের মতো কোনো সাইকোর হাতে তার বোনকে তুলে দিতে।
তাই কৌশলে ইনশিতাকে বের হতে বারণ করতে চেয়েছিল, কিন্তু সেই কথাটা বলার আগে জেহের মোবাইল টান মেরে নিয়েছিল। ইনশিতাকে যদি কোনো রকমে বারণ করা হয় তাহলে জেহের তার ভাইকে মেরে ফেলার হুমকি দিয়েছিল। না চাইতো ইনশিতাকে আবার ফোন করে আসতে বলেছিল। শেষে ফিস করে বলেছিল যাতে না আসে, তবে সেই কথাটা এতই আস্তে ছিল যে ইনশিতা শুনতে পায়নি। তারপর জেহের গিয়ে একটি পুরনো ইজি চেয়ারে বসে পড়ে আর জেবা নয়নিকার পাশে দাঁড়িয়ে থাকে। একটা অচেনা ছেলের সাথে তার রোজ আসায় প্রচণ্ড রেগে যায় জেহের। আর যখন ছেলেটি রোজকে জড়িয়ে ধরে তখন জেহেরের রাগ অসপ্তমে। ঘাড় কাত করে তাকায় তাদের দিকে। কপালের রগ ফুলে উঠেছে তার, রাগে সারা শরীর রিড় করছে। ইচ্ছে হচ্ছে এখনই ছেলেটার মাথা ফাটিয়ে দিতে, তবে নিজেকে শান্ত করলো, কারণ এখন তার সবচেয়ে জরুরি কাজ হলো তার রোজকে নিয়ে যাওয়া। তারপর না হয় এই বেয়াদব ছেলেটাকে শাস্তি দেওয়া যাবে। জেহের একটু এগিয়ে গিয়ে ইনশিতার মুখোমুখি দাঁড়ায়, একদম সামনে। তাদের মধ্যবিত্ত দূরত্ব বোধ হয় 2 কি 3 ইঞ্চি হবে। তারপর ঘাড় অন্যদিকে কাত করে ফু দেয় ইনশিতার মুখে। শীতল বাতাসে ইনশিতা কেঁপে ওঠে। মুখের সামনে থাকা চুলগুলো উড়ে পেছনে ঠেসে যেয়ে বাতাসে। রাফিদ ভ্রু জোড়া কিঞ্চিত করে এক হাত দিয়ে সজোরে ধাক্কা দেয় জেহেরের বুকে। আচমকা ধাক্কা সামাল দিতে ইনশিতাকে টেনে ধরল জেহের। ইনশিতা সরু দেহ জেহেরের শক্তিশালী দেহের টান সামলাতে পারল না, দুজনেই পড়ল নিচে। জেহেরের ওপর ইনশিতা, জেহেরের বিশালাকার দেহর ওপর পড়ল ইনশিতা। পড়ার সাথে সাথে ইনশিতা উঠে দাঁড়াতে চাইল, উঠতে পারল না জেহেরের জন্য। সে তার শক্ত হাত দিয়ে চেপে ধরে আছে ইনশিতার কোমর। ইনশিতার মাথা নিচু কাছে এনে ফিসফিসিয়ে বলল, তুমি আমার উপর পড়াই একটুও ব্যথা পাওনি রোজ, তোমার শরীরে একটুও ওজন নেই। টেনশন নট, কয়দিন পর তোমার ওজন এমনিতেই বেড়ে যাবে। বলে ঠোঁট কামড়ে হাসল জেহের। জেহেরের এমন কথায় দ্রুত উঠতে গিয়ে উঠতে পারল না, কারণ জেহের ধরে আছে। মিনতি করে ইনশিতা বলল। ইনশিতার কথা শুনে জেহের দ্রুত ইনশিতাকে উঠিয়ে দিল। অস্থির হয়ে বলতে লাগলো, কোথায় লেগেছে রোজ? বেশি ব্যথা করছে? বলো বলো আমায় রোজ। বলে জেহের ইনশিতার কোমরে হাত দিয়ে নিল। ইনশিতা তড়াক করে লাফিয়ে উঠল, দৌড়ে গিয়ে রাফিদের পেছনে দাঁড়ালো। ইনশিতাকে রাফিদের কাছে যেতে দেখে জেহের আরও বেশি রেগে গেল। রেগে ইনশিতাকে ধরতে গেলে বাদ সাধে রাফিদ নিজেও রেগে আছে এই অচেনা ছেলেটার উপরে। নয়নিকা আর জেবা শুধু ভয়ে তথস্থ। সে যেদিকে নয়নিকার মেয়ে হয়ে ইনশিতাকে ধরা এত ভয়ানক কাজ করেছে, সেখানে রাফিদকে কি করবে সেটা ভাবতেই দুজনে ভয়ে শিউরে উঠছে। জেহের ঘাড় কাত করে তাকিয়ে রইল রাফিদের দিকে। দৃষ্টিটা ইনশিতার কাছে ভালো ঠেকলো না। তার মনে হলো জেহেরের খুব খারাপ একটা কিছু করবে। তখন তার মাথায় আসলো জেহের রাফিদকে মেরে দিতে পারে, কারণ নয়নিকার সামান্য ছোঁয়াতে এমন করেছে। আর রাফিদ তো তাকে জড়িয়ে ধরেছে। না, তার জন্য রাফিদের কোনো ক্ষতি হতে দেবে না। ইনশিতা রাফিদকে ছেড়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। জেহের আগের ন্যায় ঘাড় কাত করে তাকায় ইনশিতার দিকে। তারপর একটা বাঁকা হাসি দিল, কারণ সে বুঝতে পেরেছে যে তার রোজ তার ভয়ে রাফিদের থেকে দূরে সরে গিয়েছে। জেহের হুট করে রাফিদের কাঁধে হাত রাখলো। লম্বায় রাফিদের থেকে জেহের বেশ বড়। রাফিদের কাঁধে হাত দিয়ে কিছুক্ষণ তীক্ষ্ণ নজরে তাকিয়ে রইল, অথচ চেহারা একদম শান্ত। তারপর আচমকায় রাফিদের কাঁধ টান দিয়ে ভাঙা চেয়ারটার দিকে ছুঁড়ে মারে। ঘটনাটা এতটাই দ্রুত ঘটেছে যে রাফিদ নিজেকে রক্ষা করার সুযোগও পেল না। ভাঙা চেয়ারে লেগে রাফিদের পিঠ, হাত আর গলার বেশ খানিকটা অংশ ছিলে গেছে। রক্ত ঝরছে আঘাতকৃত অংশ হতে। জেহের ফোঁস করে নিঃশ্বাস ছাড়ছে। ইনশিতা আর জেবা তাড়াতাড়ি গিয়ে রাফিদকে ধরল। ইনশিতা তো কেঁদেই দিয়েছে। জেহের গিয়ে ওদের থেকে রাফিদকে ছাড়িয়ে পেটের মধ্যে খুব জোরে একটা লাথি মারল। পেট ধরে কুকরিয়ে উঠল রাফিদ।
মুখ দিয়ে অঝোর রক্ত ঝরছে। এবার ইনশিতা নিজের রাগ সামলাতে পারল না, জেহেরকে ধরে নিজের দিকে ফিরিয়ে খুব জোরে কষে একটা চড় লাগালো। ইনশিতা চেঁচিয়ে বলতে লাগলো, আপনি আসলে একটা পাগল। আরে আপনি মানসিকভাবে যে অসুস্থ সেটা কি আপনি জানেন? জেহরের চোখ মুখ ক্রমশ লাল হয়ে উঠল। জীবনে প্রথম চর এটা, তাও আবার যাকে ভালোবাসে তার কাছ থেকে। জেহরের রাগ যেন বাঁধ মানল না, রাগে গজগজ করতে লাগলো। হুট করে ইনশিতা দুই বাহু ধরে নিজের কাছে নিয়ে আসলো, চিবিয়ে চিবিয়ে বলল, ভালোবাসি বলে একদম ছেড়ে দেব ভেবো না রোজ। আমার দিকে কেউ কোনোদিন আঙুল তোলার সাহস পায়নি, সেখানে তুমি আমার চড় মেরেছ, এর শাস্তি তো তোমায় পেতেই হবে। বলেই বৃদ্ধ আঙুল আর তর্জনী দিয়ে চেপে ধরল ইনশিতার গাল। এত জোরেই চেপে ধরেছে যে ইনশিতার মনে হচ্ছে জেহরের আঙুল তার গালে ঢুকে গেছে। রাগে আর ব্যথায় সইতে না পেরে আর একটা সজোরে চড় লাগিয়ে দিল জেহরের গালে। এমন ঘটনাতে নয়নিকা সহ জেবাও হতভম্ব হয়ে গেল। জেবা মনে মনে বলছে, এবার শেষ ইনশিতা ভাই, এবার তোমাকে কি করবে এটা তুমি নিজেও কল্পনা করতে পারবে না। জেহের আর নিজের ক্রোধ সম্বরণ করতে পারল না, গর্জন করতে করতে ইনশিতার দিকে তাকায়। ইনশিতা নিজের গাল ধরে আছে, প্রচুর ব্যথা পেয়েছে সে। জেহের গিয়ে ভাঙা কাঠের বড় টুকরো হাতে নিল, তা দেখে নয়নিকা আর জেবা জান বের হওয়ার উপক্রম। ইনশিতা তা দেখে ভাবল অনেক বড় ভুল করে ফেলেছে জেহেরকে চড় মেরে। এই কাঠ দিয়ে একটা বাড়ি দিলে তো তার মৃত্যু অনিবার্য। ইনশিতা বড় বড় ঢোক গিলল, পালাবার উপায় নেই। রাফিদ নিজেও অজ্ঞান, নয়নিকা আর জেবা দুজনে আর কিংবা করবে। ইনশিতার মনে হচ্ছে সে কোনো সিংহের সামনে দাঁড়িয়ে আছে, তার হাঁটু কাঁপছে, ঠিক মতো দাঁড়াতে পর্যন্তও পারছে না। জেহের ঘাড় কাত করে হাতে ভাঙা কাঠ নিয়ে এগোতে লাগলো ইনশিতার দিকে। তাকে চড় মারার চরম মূল্য তো দিতেই হবে তার রোজকে। ভাঙা কাঠ দিয়ে জেহের যখন ইনশিতাকে মারতে যাবে তার আগেই ইনশিতাকে কেউ একজন সরিয়ে নিল। রাগে গজরাতে গজরাতে জেহের পেছনে ফিরল। ইতিমধ্যে ইনশিতা জ্ঞান হারিয়ে গেছে। ইনশিতাকে ধরে আছে জিহাদ। হাউ ডেয়ার ইউ টু টাচ হার ইডিয়েট, বলেই এগিয়ে যায় জিহাদের দিকে। জিহাদ এক হাতে ইনশিতাকে আগলে ধরে আর এক হাতে জেহেরকে থামায়। ভাই লুক, তুই এভাবে মেয়েটাকে আঘাত করতে পারিস না। আমার রোজের সাথে আমি যা ইচ্ছা করব, তাতে তোর পারমিশন নেব না আমি, গবেট কোথাকার। জেহের দাঁতে দাঁত চেপে উত্তর দেয়, ভাই ভাই দেখ, তুই তো চাস তোর রোজ যাতে তোকে ভালোবাসে, তোর সাথে যাতে সবসময় থাকে। তাহলে এখন যদি ওকে মারিস তাহলে ওর তো ক্ষতি হবে, তাই না? তুই কি চাস তোর রোজের কোনো ক্ষতি হোক? রোজ কষ্ট পেলে তো তুই নিজেও কষ্ট পাবি, তাই না? তাহলে শুধু শুধু ওর কাছে খারাপ হয়ে নিজেকে ঘৃণার পাত্র করছিস কেন? এভাবে তো ও তোর কাছে থাকতে চাইবে না, উল্টে ওকে ভালোবেসে বোঝা। জেহের যেন বুঝতে পেরেছে জিহাদের কথাটা, হাতের কাঠটা ফেলে দেয় সে। জিহাদ হাঁপ ছেড়ে বাঁচে। এখন যদি এই ধরনের কথা না বলতো তাহলে শিওর ইনশিতাকে বোধহয় আজ মেরেই ফেলতো জেহের। ঠিক সময়ে জেবা তাকে মেসেজ করেছে বলে সে পৌঁছাতে পেরেছে। জেহের মনে মনে ভাবছে আসলেই তো সে তার রোজের কোনো ক্ষতি করতে চায় না। রোজকে জিহাদের কাছে দেখে ইনশিতাকে জোর করে ছাড়িয়ে নেয় সে। তারপর ইনশিতার গাল ধরে আদরে কণ্ঠে বলে, আই অ্যাম সরি রোজ, আমি তোমাকে কোনোদিন কোনো কষ্ট দেব না রোজ, কোনোদিন না। অচেতন ইনশিতাকে কোলে করে নিয়ে চলে যায় জেহের। নয়নিকা বাধা দিতে চাইলে জিহাদ আটকায়। এখন জেহেরকে বাধা দেওয়া মানে সিংহের সাথে হাডুডুডু খেলা যাওয়া। নিজের ওপর কোনো ভারী কিছুর অস্তিত্ব অনুভব করতেই নড়ে চড়ে ওঠার চেষ্টা করলো ইনশিতা, কিন্তু পারল না। নিঃশ্বাস প্রায় বন্ধ হওয়ার জোগাড়। চোখ খুলে নিজেকে শোয়া অবস্থায় আবিষ্কার করলো সে। রুমটাও অচেনা, সে কোথায়? তাকে কেউ জড়িয়ে ধরে শুয়ে আছে। বাপরে,
এত ভারী। হঠাৎ করে আগের ঘটনাগুলো মনে পড়ল ইনশিতার। লোকটাকে খুব জোরে ধাক্কা দিল সে। এটা তো জেহেরের রুম। ধাক্কা খেয়ে জেহেরের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে চেঁচাতে লাগলো, রোজ রোজ রোজ। ইনশিতার কানে হাত দিয়ে রইল। ইনশিতাকে দেখে জেহের খুব শক্ত করে জড়িয়ে ধরল। মনে হচ্ছে তার প্রাণ ফিরে পেয়েছে। ইনশিতা ভাবলো তার হাড্ডি নেই। জেহের অস্বস্তির কণ্ঠে বলতে লাগলো, আমি ঘুম থেকে না ওঠা পর্যন্ত তুমিও শোয়া থেকে উঠবে না। যতক্ষণ না পর্যন্ত আমার ঘুম ভাঙবে ততক্ষণ পর্যন্ত আমার বুকে ঘুমিয়ে থাকবে। ইনশিতা এখনো মাথাটা ধরে আছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। তারপর এক ঝটকায় ছাড়াতে চাইলে জেহেরকে, কিন্তু বান্দা ছাড়তেই না। কি জ্বালা! এদিকে তার বাথরুমে যাওয়ার প্রয়োজন। এখন ঝামেলা করা যাবে না, একটু নরম হয়ে বোঝাতে হবে। একটু ছাড়ুন না প্লিজ। কখনো না, একদম আমার থেকে ছাড়া পেতে চাইবে না, এর ফল খারাপ হবে। দাঁত কিরমির করে বলল জেহের। একটুই তো, বাথরুমে যাব প্লিজ, অনেক জরুরি। কি বললাম শুনতে পাওনি? কোথাও যাবে না তুমি। আরও শক্ত করে জড়িয়ে ধরল ইনশিতাকে। ইনশিতা হতবাক। এ কেমন ছেলে! বাথরুমে যাব তাও যেতে দিচ্ছে না। ইনশিতা এবার কাঁদো কাঁদো গলায় বলল, বিশ্বাস করুন, অনেক জরুরি। আর বাথরুমে গেলে কি কেউ পালাতে পারে নাকি? আজও মানুষ তো আপনি। বাথরুমে তো সকলকেই যেতে হয়, প্লিজ। জেহের ইনশিতাকে ছেড়ে শান্ত নজরে তাকায়। যাও, তবে 5 মিনিট। 1 সেকেন্ড বেশি হলে খবর করে দেব আমি। ইনশিতা দৌড়ে বাথরুমে যেতে পা বাড়ালো। হঠাৎ করে জেহের তার হাত ধরে ফেললো। ইনশিতা বেশ বিরক্ত হলেও জোর করে মুখে হাসি ঝুলিয়ে তাকালো। জেহের চোখ মুখ শক্ত করে বলল, মাত্র 5 মিনিট, মনে থাকে যেন, অনলি 5 মিনিটস। ইনশিতা মাথা নাড়ালো, যার মানে আচ্ছা। জেহের ছাড়তে ইনশিতা বাথরুমে ঢুকে গেল। দরজা হেলান দিয়ে দাঁড়িয়ে রইল, যেন কত বছর পর ভালো মতো নিঃশ্বাস নিতে পারল। বাথরুম দেখে তার মুখ হাঁ হয়ে গেল। তাদের একটা রুমের সমান হবে মনে হয় বাথরুমটা। কাঁচ দিয়ে গোসলের সাইড আলাদা করা। বাথটবটাও বড়। পুরো বাথরুম সাদা টাইলসের মোড়ানো। জেহের বাথরুমের দরজায় বাড়ি দিচ্ছে এক নাগাড়ে। মনে হচ্ছে ভেঙেই ফেলবে। রোজ 5 মিনিট ডান, বের হও। ইনশিতা অবাক। সে তো মাত্র ঢুকলো। আসছি, আর 1 মিনিট প্লিজ। জেহের অস্থির হয়ে পায়চারি করছে বাথরুমের দরজার সামনে। নিজের মাথার পেছনে চুল টেনে ধরে বিড়বিড় করছে। আবার যখন দরজা নক করতে যাবে তখন ইনশিতা বের হলো। ইনশিতা দেখলো জেহের কেমন অস্থির হয়ে আছে। যেই জেহের আবার জড়িয়ে ধরতে যাবে তখন ইনশিতা বলে ওঠে, এখানে কেন এনেছেন আমায়? আর নয়নকেই বা তখন তুলে নিয়েছিলেন কেন? ইনশিতার রাগান্বিত কণ্ঠ শুনে উল্টো জেহের বেশ রেগে গেল। ও তোমাকে টাচ করেছিল, আর ওই ছেলেটাও। এবং আমি ছাড়া তোমাকে আর কেউ টাচ করতে পারবে না। টাচ করলে হাত গুড়িয়ে দেবো তাদের, মাইন্ড ইট। ইনশিতা হাঁ করে তাকিয়ে রইল। একটা মানুষ কতটা পজিটিভ হলে এমন করতে পারে। আচমকা, ও আমার ফ্রেন্ড, আর ছেলেটা আমার কাজিন। আর আপনি তো আমার কেউই না, সুতরাং আপনার হাত গুঁড়া করা উচিত। আচমকা ইনশিতাকে চেপে ধরে জেহের বলল, আমি তোমার সব। আমি ছাড়া আর কেউই তোমার কেউ হয় না। তোমার কোনো ফ্রেন্ড লাগবে না, আর না কোনো কাজিন। আমি শুধুমাত্র তোমার, আর এটাই তোমার বাড়ি। জেহেরের ক্রোধান্বিত কণ্ঠ শুনে ইনশিতা কাঁপতে লাগলো। আমি যাব, বাড়ি ফিরবো। শুনতে পাওনি কি বলেছি? কোথাও যাবে না তুমি। এটাই তোমার বাড়ি, আর আমি তোমার সব। ইনশিতা কানে হাত দিল আবার। এর কার কাছে বন্দি হলো সে? এখন বাড়িতে কথা বলতে শিওর তখনকার মতো মারতে চাইবে। এখন ঠান্ডা মাথায় ভাবতে হবে। কোনো রকমে একটা ফোন হাতে পেলেই হবে। এদিকে রাফিদের কি অবস্থা সে জানে। এখন একটু পেট পূজা করা যাবে আগে। পেটের বোধ হয় ইঁদুর দৌড়াচ্ছে। আমার খুব খিদে পেয়েছে, কিছু খাবার আনবেন? 1 মিনিট। 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 1 মি
জাহের তীক্ষ্ণ দৃষ্টি মেলে তাকালো। তোমাকে একবার বিশ্বাস করে খাবার আনতে গিয়েছিলাম, তখন তুমি কি করেছিলে মনে নেই? ইনশিতা বুঝলো সে দৃষ্টির মানে, তবে তার এখন প্রচুর খিদে পেয়েছে। সে দুপুর থেকে কিচ্ছু খায়নি, তাই মিনতি স্বরে বলল, প্লিজ কিছু খাবারের ব্যবস্থা করুন, আমি সত্যি বলছি, পালাবো না। ইনশিতাকে একবার দেখে পুরো রুমে চোখ বোলালো, বারান্দার দরজা বন্ধ করে দিল। তারপর রুমের বাইরে গিয়ে আবারও কি মনে করে ফিরে এলো। ইনশিতাকে ধরে চেয়ারে বসিয়ে ইনশিতার ওড়নাটা দিয়ে খুলে দিল। চমকে উঠল ইনশিতা, বেশ রাগ হলো তার। কি করতেছেনটা কি? কোনো আওয়াজ হবে না। ওড়না দিয়ে চেয়ারের সাথে হাত দুটো শক্ত করে বেঁধে দিল। ইনশিতার বিরক্ত মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। সে তো বলেছে যাবে না, তাও এই সাইকোটা এমন করে কেন? জাহের কপালে কপাল ঠেকিয়ে হিসিয়ে বলল,